আমার বাড়ি কুমিল্লা। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা বোন সহ বড় একটা বোন। আমরা টোটাল ২ বোন ১ ভাই। আমাদের পরিবারটা কুমিল্লারই ওই প্রত্যন্ত গ্রামেরই এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ছোটখাটো ব্যবসায়িক। ওই সময়টাতে আমাদের এলাকাতে বিশেষ করে ওই ব্যবসাটা সবচেয়ে বেশি প্রচলন ছিল। সেটা হচ্ছে নারিকেল তেলের ব্যবসা। বিভিন্ন সরিষার তেল, নারিকেল তেল আমার বাবা হচ্ছে কাঁধে ভারে করে, মানে কাঁধে করে বিভিন্ন গ্রামে গিয়ে ফেরি করে বিক্রি করত। এটা করে নারিকেল তেল, সরিষার তেল বিক্রি করে আমার বাবা যে টাকা পাইতো, ওইটা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারে যে খুব বেশি অভাব অনটন ছিল তাও না, আবার যে খুব সুখে শান্তিতে দিনগুলো কাটিয়েছি সেরকমও না। মিডলভাবে আমার ছোটবেলার দিনগুলো কাটে। যাই হোক, সময়গুলো এভাবে কাটতে একটা পর্যায়ে আমি আমাদের ওই স্কুলে, আমাদের এলাকার ওই স্কুলে ক্লাস 8 এ পড়ি। আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন আমার বড় আপু হচ্ছে ক্লাস 10 এ পড়ে, মানে পরীক্ষাতে ছিল। এসএসসি পরীক্ষার্থী। আর আমার ছোট বোনটাও তখন পড়াশোনা করতো স্কুলেই। তো আমাদের পার্শ্ববর্তী ঘরে আমার একটা কাকি ছিল এবং ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল তুলি। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে আমার ওই কাকিটার সাথে আমার বাবার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। বিপদে আপদে অলওয়েজ হচ্ছে আমার ওই কাকিটা আমাদের ঘরে আসতো, আমাদের ঘরে থাকতো এবং আমার আব্বাকে সমস্ত কাজে, মানে যে কোনো বিপদে পড়লে আমার আব্বা থেকে সাহায্য সহযোগিতা করতো। যদিও আমার মা এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিত না, কিন্তু তারপরেও কাকির সাথে আমার আব্বার সম্পর্কটা অনেক ভালো ছিল। এইভাবে সময়গুলো যেতে একটা পর্যায়ে আমাদের এলাকাতে ডাকাতের প্রবণতা বেড়ে যায়। মানে ডাকাতের প্রবণতা বাড়ে বলতে প্রতিটা এলাকাতে হচ্ছে ডাকাতি হচ্ছে। রাতের বেলা হচ্ছে ডাকাতরা আসে, ডাকাতি করে যায়। তো ওই সময় ওই তুলির মা আর তুলির বাবা যে ঘরে থাকতো, ওই ঘরটা ছিল একেবারে মোটামুটি ভাঙা টাইপের একটা ঘর। এত উন্নত না, মানে খুবই নরমাল যে ঘরগুলো হয় না এরকম। কিন্তু আমাদের ঘরটা ওই সময় ভালো ছিল। মানে চারপাশে টিন ছিল, উপরে টিন ছিল, কাঠকাওয়ারি একটা ঘর ছিল। তো এইজন্য তখন তুলির মা তুলিকে আর তুলির বাবাকে নিয়ে হচ্ছে রাতের বেলায় আমাদের ঘরে এসে ঘুমাতো। কারণ রাতের বেলায় ডাকাতি হতে পারে, ওই ভয়ে ওনাদের মানে যে ইম্পর্টেন্ট যে কাগজপত্র বা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল, দামি যে জিনিসপত্রগুলো ছিল, এগুলো আমাদের ঘরে রাখতো এবং আমাদের ঘরে রাতের বেলায় ঘুমাতো। এইভাবে সময়গুলো সামনের দিকে কাটতেছে, কিন্তু আমার মা খুবভাবে ব্যাপারটাতে সন্দেহ করে। আমার মা এই ব্যাপারটা নিয়ে অলওয়েজ আমার বড় বোন আর আমার কাছে কমপ্লেন করে যে কেন তুলির মা আমাদের ঘরে থাকবে, আমাদের ঘরে কেন থাকবো না, এত বড় মেয়ে আছে, উনি আছে। মানে তুলি আর আমার ছোট বোন, আমার একদম যে ছোট বোনটা আর তুলি হচ্ছে একই বয়সে ছিল। তুলিও পড়াশোনা করতো, আমার ছোট বোনটাও একই সাথে পড়াশোনা করতো। তো সেই হিসাবে আমার ছোট বোনের সাথে তুলির সম্পর্কটা অনেক ভালো ছিল। কিন্তু মা এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। তো বাবা যাই হোক মাকে বুঝালো যে দেখো এভাবে ওরা বিপদে পড়ছে, ওরা তো আমাদেরই প্রতিবেশী, তাই না? প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা, এটা নবীর শিক্ষা। মাকে বোঝানোর পরে যাই হোক মা একটা সময় মানলো। এইভাবে তুলি আমাদের ঘরে থাকতেছে ডাকাতির ভয়ে। দিন আর রাতগুলো এভাবে কাটতে একটা পর্যায়ে আমার বাবা খুব খেয়াল করে দেখতো যে তুলির বাবা কোনো কাজ-টাজ করে না। মানে ওনার কোনো কামাই নাই, কোনো রুজি নাই। কিন্তু উনি মোটামুটি ভালো টাকা দিয়েই সংসার চালাচ্ছে। ভালো টাকায় সংসার চলতেছে। তো আমার বাবা হচ্ছে তুলির মাকে জিজ্ঞেস করে যে, "তোমার স্বামী টাকা পায় কই? মানে টাকা কই পায়? এত টাকা দিয়া তোমার সংসার চালাইতাছে, কোনো অভাব অনটন নাই, বাজার-সাজার থেকে শুরু করে মেয়ের খরচ সবকিছুই দিচ্ছে। সে টাকা কোথায় পাচ্ছে?" আমার হচ্ছে মা মানে তুলির মা তখন আমার আব্বাকে বলতেছিল, উনি নাকি রাতের বেলায় হচ্ছে মানে ট্রেনেতে কি জানি বিক্রি করে। মানে আমাদের এলাকাটা ট্রেন স্টেশনের পাশেই ছিল। বলে যে ট্রেনের মধ্যে রাতের বেলায় কি বিক্রি করে, ওইটা বিক্রি করে টাকা ইনকাম করে। তো বাবা তো তখন বলল যে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। ট্রেনে হয় না যে হকারি করে, এরকম কিছু মনে করছিল। এইভাবেই সময়গুলো কাটতে হঠাৎ করে কয়েকদিন পরেই আমাদের গ্রামের আরো ২-৩ টা গ্রামে ওইখানে হঠাৎ করে হচ্ছে মানে ডাকাত ধরছে বলে মানে আমরা শুনতে পাই, এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে আমরা জানতে পারি ওখানে নাকি তুলির বাবাকে সহ ধরা হইছে। মানে ওই ডাকাত দলের সাথে নাকি তুলির বাবা সহ ছিল। আমার আমার মা তখন অবাক হয়ে আমার বাবাকে বলে, "একটা ডাকাতকে আমরা আমাদের ঘরে রেখেছি তার পরিবার সহ। তুমি এই তুলির মাকে এত বিশ্বাস করছো, এই ঘরে রাখছো?" আমার মা তখন আমার বাবাকে প্রচুর পরিমাণ বকা দেয়। যাই হোক, আমার বাবা সহ আমাদের গ্রামের আরো কয়েকজন মানুষ সেই গ্রামে যায় এবং যাওয়ার পরে দেখতে পারি যে তুলির বাবাকে অনেকভাবে মারে। মেরে একদম অবস্থা খুব খারাপ করে ফেলে। আমার বাবা সহ গ্রামের সব মানুষগুলো গিয়ে মোচলেকা দেয়। মানে কাগজে মোচলেকা দিয়ে দেন ওখান থেকে হচ্ছে তুলির বাবাকে ছুটে আনে এবং এনে আমাদের কুমিল্লা সদর হসপিটালে ওনাকে ভর্তি করে।
হসপিটালে ভর্তি করে। ওনার হাতের অনেক অংশ ভেঙে যায়, অনেক জায়গায় উনি প্রবলেম হয়। যাই হোক গ্রামের মানুষ ওনাকে সুস্থ করে আনে, আনার পরে উনি তখন একেবারে ঘর বইটা হয়ে যায়। ওনার আর কোনো কামাই রুজি নাই, মোটামুটি মানে ও ঘরেই বসে থাকে। তো গ্রামের মানুষগুলো তুলি কিন্তু দেখতে আবার অনেক সুন্দর ছিল, মানে একেবারে পরীর মতো ছিল তুলির চেহারা, যার জন্য গ্রামের সব মানুষগুলো কিন্তু আবার তুলিকে অনেক পছন্দ করতো। মানে আমাদের গ্রামের সবাই তুলির মুখের দিকে তাকিয়ে ওর বাবাকে মাফ করে দেয়। তো ওর তুলির মা তখন হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায় ওর বাবার জন্য। তো মোটামুটি মানুষও তাকে সাহায্য সহযোগিতা করে, সে ভালো টাকায় পায়। এরপর উনি করে কি, ওনার বাপের বাড়ি থেকে কিছু জায়গা পায়, সেটাও বিক্রি করে আনে। ইনি মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো মনে হয় এই টাকাটা। তখন ওই টাকাটা উনি তখন আমার বাবার হাতে তুলে দেয়। তুলির মা আমার বাবার হাতে তুলে দিয়ে বলে যে, "ভাই রে, টাকাটা আপনার কাছে দিলাম। আমার স্বামী তো কোনো কামাই রুজি করে না, কোনো কাজ করে না। আমি আর আমার মেয়েটা তো রাস্তার ফকির হয়ে যাব। আপনি যদি পারেন এই টাকাগুলো দিয়ে কিছু একটা করে দেন আমাকে।" এটা বলে। তো আমার বাবা খুব বুদ্ধিমান ছিল। বাবা তখন তুলির মাকে বলতেছে, "শোনেন, আপনাকে আমি একটা বুদ্ধি দিই, আপনি মানুষের কথা শুইয়েন না। শত হলেও উনি আপনার হাসব্যান্ড, উনি যা করবে আপনার ভালোর জন্যই করবে। আপনি ওনাকে অতটা খারাপভাবে নিয়েন না, ওনাকে অতটা বাজেভাবে দেখেন না। উনি যেহেতু আপনার হাসব্যান্ড, ওনার উপরে আপনি ডিপেন্ডেন্ট। আপনি একটা কাজ করেন, আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকা দিয়ে আপনি চেষ্টা করুন যে কোনোভাবে ওকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য। যদি গ্রামে থাকে তাহলে চুরি করবে, ডাকাতি করবে, মানুষ খারাপ বলবে, এবং ও যদি গ্রামেও থাকে আপনার মেয়েটাকে আপনি ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবেন না। কারণ চোরের মেয়েকে কে আর বিয়ে করবে? এইজন্য আপনি একটা কাজ করেন, আপনি ওনাকে বিদেশ পাঠিয়ে দেন, এবং বিদেশ পাঠিয়ে দিলে কয়েক বছর পরে বিদেশ করে আসলে আর এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে কি আর বিদেশ পাঠানো যায়?" আমার বাবা তখন খুব টেনশনে পড়ে যায়, এবং তুলির মাও বলে, "1.5 লাখ টাকা দিয়ে কীভাবে বিদেশ পাঠাবো?" আমার বাবার মনটা একেবারে ছোট বাচ্চাদের মতো ছিল, খুবই সহজ সরল ছিল। আমাদের কিন্তু ওই সময় প্রচুর জায়গা সম্পত্তি ছিল। আমার বাবা তখন আমাদের ফসলি যে জায়গা আছে সমস্ত জায়গাগুলো বন্ধক দিয়ে দেয়। সমস্ত জায়গা বন্ধক দিয়ে আমার বাবা তখন আরও 1 লাখ টাকার মতো বাবা জোগাড় করে। প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে ওই সময় তুলির বাবাকেই ওমানে পাঠানো হয়। তুলির বাবার পাসপোর্ট কমপ্লিট করে 2.5 লাখ টাকার ভিতরে সব কমপ্লিট হয়। ওনাকে ওমানে পাঠায়। ওমানে পাঠাইলে উনি যখন ওমানে যায়, মানে বলে না যে চোর যদি মক্কাতেও যায় সেখানে গিয়েও চুরি করে, এটাই স্বাভাবিক। ওমানে পাঠালো ভালোর জন্য, কিন্তু ওখানে যাওয়ার পরেও উনি কোনো কাজকাম করে না। বাসায় বসে থাকে। প্রায় 2-3 মাসের মতো কেটে যায়। আমাদের মানে তুলির মাকেও টাকা দেয় না, আমার বাবাকেও কোনো টাকা দেয় না। এই যে ঘটনাগুলো আমার বাবা ঘটাচ্ছে এগুলো কিন্তু আবার আমার মা জানে না। মা কিন্তু এই ব্যাপারগুলো কিছুই জানে না। এখন আমাদের জমি তো সবই মানে বন্ধক দেওয়া। কিন্তু বাবা এখন টাকা কোথায় পাবে? জমি তো চাষও করতে পারে না, ফসলও হয় না। মা তখন বারবার বাবাকে জিজ্ঞেস করে যে, "তোমার সমস্যা কি? জমি চাষ করতেছো না? জমির কি হইছে?" এটা সেটা জিজ্ঞেস করে। তো ১ দিন, ২ দিন, ৩ দিন করে যেতে, যেতে আমার মা তখন ব্যাপারটা নিয়ে ইনকোয়ারি করতে শুরু করে, এবং ইনকোয়ারি করে একটা পর্যায়ে মা জানতে পারে যে জায়গাগুলো বিক্রি করে, মানে জায়গাগুলো হচ্ছে বন্ধক দিয়া আমার বাবা তুলির মাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে তুলির বাবা বিদেশ যায়। এটা শুনে তো বাবা-মায়ের মাঝে তুমুল পরিমাণ ঝগড়া লাগে, এবং ঝগড়ার একটা পর্যায়ে আমার মা আমার বাবার সাথে রাগ করে আমার মা তার বাপের বাড়িতে চলে যায়। মা বলে যে, "এই স্বামীর সাথে আমি থাকবো না। ও কোনোদিন আমার কথা শুনবে না।" তো যাই হোক মা কী করে তার বাপের বাড়িতে চলে যায়, মানে আমার নানুর বাড়িতে চলে যায়। তখন আমি আমার বোনেরা মিলে আমার বাবার সাথেই আছি। তো আমার বড় বোনের কথা আমার বাবা চিন্তা করে না, আমার কথাও চিন্তা করে না, আমার ছোট বোনটার কথাও চিন্তা করে না। আমার বাবা ভীষণ পরিমাণ পরোপকারী একজন মানুষ। মানে মানুষের দুঃখে ওনার চোখে জল চলে আসে। এরকমভাবে অনেক ভালো মনের মানুষ আরকি, এক কথায় বলা চলে। তো যাই হোক এভাবে তো চলে গেল। চলে যাওয়ার পরে তুলির বাবা আর টাকা পয়সা দিতেছে না। টাকা পয়সা না দিতে, দিতে কিছুদিন পরে, মানে আমার মা নানু বাড়িতে চলে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে তুলির বাবা নতুন একটা নাম্বার থেকে আমাদের গ্রামে ফোন করে। মানে গ্রামে ফোন করে বলতে ওই সময় ফোন ফ্যাক্সের দোকান ছিল। ৳2 মিনিট করে কল দেওয়া হতো, এবং ওই দোকানে উনি ফোন করে। ফোন করে বলে যে উনি নাকি মানে রাশিয়ার কোনো একটা দেশের কাছাকাছি চলে গেছে, উনি ইউরোপে যাবে, ওখানে উনাকে আটকাইছে ওনার টাকার দরকার। এইটা বলে উনি তখন কান্নাকাটি করে, মানে প্রচুর কান্নাকাটি করে। অ্যান্ড আমার বাবার সাথে তখন কথা বলায় দেয়। আমার বাবা তখন ওনার সাথে কথা বলে। তো গ্রামের সবাই বলতেছে উনি তো অনেক ভালো একটা জায়গায় চলে গেছে। ওইখান থেকে যদি মানে ছুটে যেতে পারে তাহলে সে ইউরোপে চলে যেতে পারবে। আর ইউরোপে চলে গেলে লক্ষ, লক্ষ টাকা, মানে অনেক টাকা সে ইনকাম করবে, সবার ঋণ দিতে পারবে। এইটা বলে আমার তুলির মা তখন আমার আব্বাকে বলে, "ভাই সাহেব, আপনি তো কষ্ট করে ওরে বিদেশে পাঠাইছেন, এখন আপনিই কিছু একটা করেন।" আমার বাবাকে পুনরায় আবারও ধরে। তো ওই সময় তো আমার বাবা শাসন করার মতো কেউ নেই, যেহেতু আমার মা নাই। আমার বাবা তখন সম্পূর্ণ নিজের ইচ্ছে, আমার চাচু ছিল একজন, আমার চাচু আবার শহরে থাকতো, কুমিল্লা শহরে থাকতো। চাচু আবার টিচারি করতো আরকি একটা স্কুলের। ওই জায়গা সম্পত্তির অতটা খোঁজখবর নিত না। মানে অত কিছু আমার চাচুর হচ্ছে খোঁজখবর ছিল না। আমার বাবা তখন করে কি প্রায় 4 ঘন্টার মতো জায়গা বিক্রি করে দেয়।
4 ঘন্টা জায়গা বাবা বিক্রি করে সম্পূর্ণ টাকাটা হচ্ছে তুলির মায়ের হাতে দিয়ে দেয়, যাতে ওর বাবা একটু লাইনে ওঠে। এত পরিমাণের বোকা আমি আমার জীবনেও শুনি নাই বাবা এত পরিমাণের বোকামি করে। এবং সেই টাকাটা তুলির মায়ের হাতে তুলে দেওয়ার পরে তুলির মা ওই টাকা দিয়ে তুলির বাপকে ওখান থেকে ছুটায় এবং ছুটিয়ে তুলির বাবাকে একটা সময় ইউরোপে পাঠায়। ইউরোপের কোন দেশে যায় ওইটা নিয়ে তুলির মা আর কিছুই জানে না। প্রায় 6 মাস পরে তুলির বাবা আবারও যোগাযোগ করে এবং জানতে পারি যে উনি নাকি ফ্রান্সে আছে, মানে ফ্রান্সে চলে গেছে, ওখানে আছে, অনেক ভালো আছে। তো তখন উনি টাকা পয়সা দিত টুকিটাকি, তো ওইটা দিয়ে তুলির মা আর তুলি খুব ভালো করেই চলতেছিল। আরেকটা ব্যাপার এখানে আসলে না বললেই নয়, সেটা হচ্ছে তুলি কিন্তু যথেষ্ট মেধাবী একজন ছাত্রী ছিল। মানে আমাদের স্কুলে যত ছাত্রী ছিল তাদের মাঝে তুলির মেধা ছিল সবচেয়ে ভালো, যথেষ্ট মেধাবী একজন ছাত্রী ছিল। এই জন্য আমাদের গ্রামের মানুষ কিন্তু তুলির মাকে অনেক হেল্প করে, বিশেষ করে আমার বাবাও তুলির মুখের দিকে তাকিয়ে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করে। সময়গুলো যখন এভাবে কাটতেছিল তুলির বাবা প্রায় মাস 4 মতো এভাবে টাকা পয়সা দেয় তুলির মাকে। দেওয়ার পরে হঠাৎ করে একটা পর্যায়ে সে টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং তুলির মায়ের সাথে যোগাযোগটাও সম্পূর্ণ রকমের ক্লোজ করে দেয়। এখন যেরকম ইউরোপে বিভিন্ন মানে অ্যাভেলেবেল বাংলাদেশি লোক পাওয়া যায়, ওই সময় কিন্তু অত অ্যাভেলেবেল লোক ছিল না। দেখা যায় পুরো এলাকায় ঘুরলে একটা ইউরোপে থাকা লোক পাওয়া যেত না। তো তুলির মা তখন এখানে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু তুলির বাবার আর কোনো খোঁজ খবর পায় না, কোনো সন্ধান পায় না। তুলির বাবা তখন ইউরোপে অনেক ভালোই থাকে, সম্পূর্ণভাবে তুলির মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার বাবা তো জায়গা বিক্রি করে তুলির মাকে টাকা দিছে এবং সেই জায়গার জন্য আমার মা ব্যাপারটা জানতে পারছে, আমার মা আবারও পুনরায় ফিরে আসছে এবং বাবা মায়ের মাঝে তখন প্রায় মারামারির মতো অবস্থা। আমার মা আমার বাবার গায়ে হাত পর্যন্ত তোলে যে তুমি এত বড় সাহস কীভাবে করলা। সময়গুলো এভাবে কাটতে কাটতে যাই হোক আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। এই মারামারির মাঝে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। বড় বোনের বিয়ে হয়ে যায়, বড় বোন তো আলহামদুলিল্লাহ ওর বিয়ে হয়ে যায়, একটা ভালো জায়গায় বিয়ে হয়। এখন বিয়ে হবার পরও আমার বাবা মায়ের সাথে কোনো ফাইটিং থামতেছে না। আর আমার মা এটা নিয়ে তুলির মায়ের সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে, মানে অলওয়েজ ঝগড়া করে যে তুমি আমার জামাইকে উল্টাপাল্টা বুঝাইছো, তোমার কারণে এটা হয়েছে। কিন্তু তুলির মা সব কিছু নীরবে সহ্য করে যায়। সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতে আমি মিডল ক্লাসের একটা রেজাল্ট করি, মানে আমি বি গ্রেড পেয়ে পাশ করি। বি গ্রেড পেয়ে পাশ করার পরে আমি তখন চিন্তা করতেছি যে আমার পড়াশোনার পাশাপাশি আমি কিছু একটা করব, কারণ আমার বাবার ওই সময় ইনকামের কিন্তু সমস্ত রাস্তায় বন্ধ হয়ে যায়। মানে একে তো যে জায়গাগুলো ছিল সমস্ত জায়গায় বন্ধক দেওয়া, তার উপরে আবার অর্ধেক পরিমাণ জায়গা বাবা বিক্রি করে দিচ্ছে তুলির বাবার জন্য। তো সেক্ষেত্রে আমার বাবার কাছে কিন্তু আর তেমন কোনো পুঁজি নেই, তেমন কোনো ইনকামও নেই। বাবা তখন সম্পূর্ণ রকমের নিরাশ হওয়ার পরে সেই মুহূর্তে আমি কী করে টিউশনি করতে শুরু করি। আমার পড়াশোনার পাশাপাশি আমি টিউশনি করে বাবাকে টাকা দিই এবং ওই টাকা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা চলে। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে তুলি আর তুলির মা কিন্তু এই দৃশ্যগুলো সম্পূর্ণভাবে দেখতেছে। পাশের ঘর থেকে আমাদের ঘরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু উনি দেখে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন আমি দেখতে পাই যে আমাদের পুকুর পাড়ে তুলি বসে আছে, মানে বসে খুব মন খারাপ করে বসে আছে আর কি, যথেষ্ট মন খারাপ। দেখতে পাওয়ার পর তুলি আবার কিন্তু যথেষ্ট শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল, কারোর সাথে খুব একটা কথা বলতো না, কারোর সাথে ও মানে খুব একটা মিশতো না, এরকম খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। পরে আমি তুলির কাছাকাছি যাই, কাছাকাছি গিয়ে বলি যে তুলি তোমার মন খারাপ কেন, কিছু হয়েছে আমাকে বলো। ও তখন কিছুই বলে না, আমার দিকে তাকে অবল করে চোখের পানি ঝরাইতেছে। আমি তখন বললাম কি ব্যাপার, কান্না করতেছো কেন, কিছু হয়েছে? ও বলে না কিছু হয় না। আমি বলি তো কান্না করতেছো কেন? আমাকে বলে যে মানুষ মানুষের উপকার করে, কিন্তু এমন উপকার কি মানুষ মানুষের করে? আমি তখন বললাম কি উপকার করছে? ও বলে তুমি জানো যে আমার বাবা তোমার বাবাকে সম্পূর্ণ খুন করে দিছে, তোমাদের জায়গা বিক্রি করছে, তোমাদের সমস্ত জায়গাগুলো বন্ধকে দিছে। এরপরেও তুমি টিউশনি করে তোমার বাবাকে টাকা দাও এবং তোমার বাবা সেই টাকাও চুরি করে আমার মায়ের হাতে দেয়। তোমরা আমাদের এত উপকার করতেছ, আমি তোমাদের ঋণ শোধ করবো কেমন করে? এটা বলে তুলি তখন কান্নাকাটি করে আমার কাছে। আমি তখন বলি আর বোকা মেয়ে, কান্না করার কি আছে, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে। আমার মন বলতেছে যে একদিন তোমার বাবা ফিরে আসবে আর একদিন তোমার বাবা কোটি কোটি টাকা নিয়ে আসবে, তখন কিন্তু তোমরা আমাদেরকে ভুলে যেও না। তুলি তখন হাসতে হাসতে বলে যে বাবা এই পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেয় নাই, এই বাবার উপরে আমি কোনোভাবে আশা করি না। আমি জানি আমার বাবা আর কখনো বাংলাদেশে ফিরবে না। আমি তখন তাকে বলি মন খারাপ করো না, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, উনি ঠিকই ফিরবে, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে। ওইখানে তুলি কিন্তু আরেকটা কথা আমাকে বলছিল, আমি বলতে ভুলে গেছি। তুলি আমাকে বলছিল যে শোনো,
আমি যদি কোনোদিন চাকরি-বাকরি পাই, আমি যদি কখনো চাকরি করতে পারি, তাহলে তুমি দেখে নিও যে আমি অনেক বেটার একটা জব করব। অনেক ভালো একটা জব করে তোমাকে আমি হেল্প করব। তোমার পড়াশোনায় মানে আমি তোমাকে অনেক হেল্প করব। এগুলোও আমাকে বলত। তো যাই হোক ওর কথা আমি শুনতাম। এভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমার বাবা মানে টোটালি আর কোনো কাজ করতে পারে না। তখন বড় বোনটার বিয়ে হয়ে যায়। বড় বোনের হাসব্যান্ডও ১ম দিকে ভালো ছিল কিন্তু এরপরের দিকে উনিও খুব খারাপ হয়ে যায়। মানে টাকা দেওয়ার জন্য, পয়সা দেওয়ার জন্য মানে বিভিন্নভাবে আমাদেরকে প্রেশার দিতে থাকে। আমার মা তখন ঋণ করে, এই সুদ করে, খুব কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমার বড় আপুকে দিচ্ছে। কি করবে? মেয়ের সংসার তো বাঁচাইতে হবে। এভাবেই দিচ্ছে আর আমার ছোট বোন, আমি, বাবা মিলে কোনোভাবে সংসারে চলতেছি। এরই মাঝে আবার তুলিদের সংসারটাও কিন্তু আমাকেই টানতে হয়। আমি বাবার কাছে টাকা দেই এবং আমার বাবা গোপনে তুলির মায়ের কাছে টাকা দেয়। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে একটা পর্যায়ে আমি পড়াশোনা সম্পূর্ণ রকমের বন্ধ করে দেই। কারণ আমার পক্ষে আর পড়াশোনা করা সম্ভব হয় না। বাবা টাকাও দেয় না, আবার আমি নিজে টিউশনি করে পড়াশোনা কন্টিনিউ করতে পারি না। এজন্য আমি পড়াশোনা বন্ধ করি এবং পড়াশোনা বন্ধ করার পর আমি যে টাকা মানে উপার্জন করি, মানে আমি একটা গ্যারেজে চাকরি শুরু করি। একটা মোটরসাইকেলের গ্যারেজে চাকরি করি এবং যে টাকা পাই সেই অর্ধেক টাকা আমি বাবার হাতে দিই এবং অর্ধেক টাকা তুলির মায়ের হাতে দেই। দুজনের হাতে আমি টাকা দিই। এইভাবেই দিন আর রাতগুলো কাটতে একটা পর্যায়ে তুলি মনে হয় আমার প্রতি অনেক মায়া জন্মে যায়। মানে আমি একদিন মোটরসাইকেলের চেইন ছোট করতে গিয়ে চেইনের ভিতরে আমার হাত ঢুকে যায়। আমার একটা আঙ্গুল প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা। খুবভাবে ইনজুরি হই। ইনজুরি হওয়ার পরে তো ট্রিটমেন্ট করে বাড়িতে আসার পরে তুলি আমাকে নিয়ে খুব টেনশন করে। আবার আমরা যেহেতু পাশাপাশি ঘরে থাকতাম, তুলি অলওয়েজ আমাদের ঘরে আসতো, আমাদের ঘরে যাইতো। এটা নিয়ে কেউ কোনো কিছুই বলতো না। তো তুলি আমার হাতটাকে অনেক ট্রিটমেন্ট করে, অনেক দেখাশোনা করে। ও প্রচুর পরিমাণ ভালো। ওরকম করে আমাকে বলে যে, "তোমার খুব ব্যথা করতেছে?" আমি বললাম, "খুব ব্যথা করতেছে।" ও আমাকে বলে মানে তুমি করেই বলতো আরকি। আমি কিছু মনে করতাম না। আমি ওকে তুমি করেই বলতাম। যেহেতু আমরা একই বাসায় থাকতাম, আমি ওর সিনিয়র হবো। এরপরেও তুমি করে বলতো। ছোটবেলা থেকে আমাকে বলতো। তো এটার জন্য কোনো কিছু মনে করতাম না। পরে আমি বললাম যে, "তুলি আমার এই হাতের ব্যথাটায় আমি অতটা কষ্ট পাই না। যতটা কষ্ট পাই তোমার মুখের দিকে তাকালে।" ও বলে, "কেন?" আমি বললাম যে, "দেখো তোমার আজকে সবকিছু থেকেও নাই। দেখো তোমার বাবা ফ্রান্সের মতো একটা দেশে থাকে। ফ্রান্সের কথা শুনলে আমাদের এলাকার মানুষগুলো কেঁপে ওঠে। ফ্রান্স মানেই হচ্ছে অনেক বিশাল একটা দেশ। এত বড় একটা দেশে থাকার পরেও তোমার বাবা তোমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তোমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার বাবা এত কষ্ট করে মানে তোমাদেরকে টাকা পয়সা দিচ্ছে বা তুমিও নিজেও হচ্ছে মানে এত বড়লোকের একটা মেয়ে হয়েও এত কষ্টে জীবনযাপন করতেছো।" ও আমাকে বলে যে, "সবই আমার কপাল, সবই আমার কপাল।" আমি বলি যে, "তোমার কপালটাকে আমার না খুব পাল্টে দিতে ইচ্ছে করে।" ও বলে, "পাল্টাই তো দিয়েছ, আর কি পাল্টাই দিবা?" আমি বলি, "তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি ভবিষ্যতেও তোমার কপালটাকে পাল্টে দিতে চাই।" আমি জানি না এই কথাগুলো আমি তাকে কেন বলি। আমাদের মাঝে যে কোনো ভালোবাসা ছিল, প্রেম ছিল এরকম কিছু না। মানে মুখে যেটা আসতেছে আমি সেটাই বলতেছি। ওই সময় কথা বলতে আমি কখন যে কথার ফাঁকে হুট করে ওকে বলে ফেলি যে, "তোমাকে আমার ভালো লাগে।" এটা আমি নিজেও জানি না। এই কথাটা বলার পরে ও তখন লজ্জায় পেয়ে ওখান থেকে চলে যায়। আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করি যে, "আল্লাহ আমি এটা কি বললাম? এবং কোন অ্যাঙ্গেল থেকে আমি কথাটা বললাম?" যাই হোক যেটা বলে ফেলছি এটা তো বলছি। আমাকে কিন্তু তুলিকে আমার আগ থেকে অনেক ভালো লাগতো। কিন্তু ভালোবাসার কথা বলতে পারিনি। মন থেকে তাকে অনেক পছন্দ করতাম। এইভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে দেখা, কথা এরকম হতে তুলির সাথে আমার একটা ভালো প্রেমের সম্পর্ক হয়ে যায়। খুবই মধুর একটা প্রেমের সম্পর্ক হয় এবং তুলি আমাকে না দেখলে বাঁচে না, আমি তুলিকে না দেখলে বাঁচি না। দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসি। সময়গুলো এভাবে কাটতে আমার ছোট বোনেরও একটা ভালো বিয়ের প্রপোজাল আসে। মানে ভালো একটা বিয়ের ঘর আসে। আমার ওই ছোট বোনেরও বিয়ে হয়ে যায় এবং বিয়ের দিন রাতে তুলির সাথে আমার অনেক রোমান্টিকতা হয়, অনেক বেশি রোমান্টিক। আমরা দুজন দুজনকে এত বেশি ভালোবাসি, এতটা রোমান্টিক হই যে বলে বোঝাতে পারব না। দুজনের প্রতি দুজনার অন্যরকম ভালোবাসা থাকে। আমার ছোট বোনেরও বিয়ে হয়ে যায়। এরপরে আমার মা কিন্তু সম্পূর্ণ একা হয়ে যায়। মানে ঘর গোছানো, রান্না-বান্না থেকে শুরু করে ঘরের যে যাবতীয় কাজগুলো আছে, এগুলো তো আমার মা একা করতে পারে না। সে সময় তুলি আমার মাকে সমস্ত কাজে হেল্প করে। সমস্ত কাজে তুলি হেল্প করে এবং তার পাশাপাশি তুলি পড়াশোনা করে। তো হেল্প করতে ও তুলি এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসিতে তুলি ভীষণ ভালো রেজাল্ট করে। রেজাল্ট করার পরে আমি যে কলেজে পড়াশোনা করতাম, ওই কলেজে আমি তুলিকে ভর্তি করাই। ওখানে তুলি মানে থাকতেছে। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমি তখন কিন্তু গ্যারেজে কমপ্লিটলি চাকরি করি। সময়গুলো কাটতে হঠাৎ করে হচ্ছে মানে আসে মানে সার্কুলার আসে যে প্রাইমারি স্কুলের মাস্টার নিবে। প্রাইমারি স্কুলের মাস্টার। তো প্রাইমারি স্কুলের মাস্টার নিবে তো তুলি আমাকে বলে যে, "শোনো এরকম ওই প্রাইমারি স্কুলের মাস্টারানি হইতে হলে এসএসসি পাস করলে কিন্তু হয়। মানে মেয়েরা যদি এসএসসি পাস করে তাহলে তারা প্রাইমারি স্কুলের চাকরির জন্য এপ্লাই করতে পারে।" তো তখন সে আমাকে বলতেছে যে, "প্রাইমারি স্কুলের মাস্টার নিচ্ছে এবং এটা তো গভর্নমেন্ট চাকরি। আমি কি এপ্লাই করব কিনা? তুমি কি বলো?" তো এরকম করে ওকে বলে। ওকে বলা মানে আমাকে বলে। আমি তখন বললাম যে, "ঠিক আছে এটা তো ভালো। তুমি এপ্লাই করো না। তুমি দেখো না হয় কিনা।" ও তখন চেষ্টা করে এবং চেষ্টা করে ও তখন ভাইবা এবং টেস্ট ২ টাতেও পাস
করে ফেলে। মানে পাস করে তো অনেক বেশি খুশি হয়ে যায় যে ও এখন এটাতে করবে, মানে হবে। অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু আমার মাও জানতে পারছে যে পাস করছে বা কিছু একটা। এখন পরিশেষে হচ্ছে ঘুষের ব্যাপার, মানে অনেকগুলো টাকা ঘুষ লাগবে, দিতে হবে। মানে ঘুষ না দিলে চাকরি হবে না। যতই ভাইভাতে পাস করেন তাকে মোটামুটি একটা ঘুষ দেওয়াই লাগবে। এখন সে তো এটা দিতে পারতেছে না, ওরকম টাকা তো তার মায়ের কাছে নেই, কোত্থেকে দিবে? মানে কোনোভাবেই নেই। ওর নানুবাড়ির অবস্থাও খুব একটা ভালো না। আর গ্রামের মানুষ ওদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে, অনেক করছে। গ্রামের মানুষগুলো টায়ার্ড হয়ে গেছে, গ্রামের মানুষগুলো আর তাদের ব্যাপার নিয়ে আর কোনো কথা বলে না। তো সেই মুহূর্তে তুলি তখন করে কি অনেক অসহায় হয়ে পড়ে। আর আমার মাও ব্যাপারটা বুঝতে পারে যে তুলি এখন ভর্তি পরীক্ষা মানে ইয়েতে পরীক্ষা দিচ্ছে প্রাইমারি স্কুলে চাকরির জন্য, এখন চাকরি হয়েছে, তার ঘোষ লাগবে, এটাই আমার মা বুঝতে পারে। বুঝতে পারার পর আমার মা আমার বাবাকে একরকম ঘরবন্দি করে ফেলে। মানে বাবাকে আর ঘর থেকে বের হইতে দেয় না, ঘরের মধ্যে আটকায় রাখে, অলওয়েজ ঘরের মধ্যে আটকায় রাখে, ঘর থেকে বের হইতে দেয় না। তো মানে মায়ের কথা হচ্ছে বাবা তো অনেক ইমোশনাল, বাবা দেখেছে আবারও জায়গা বিক্রি করে ওদেরকে টাকা দিয়ে দিবে, এই ভয়ে বাবাকে ঘর থেকে মা বের হইতে দেয় না। তো তুলি আমার হাত ধরে খুব কান্নাকাটি করে, ও বলে আমি কী করবো তুমি বলো, এত সুন্দর একটা চাকরি, আমি তো চাকরিটা হাতছাড়া করতে পারবো না, তুমি কি পারো আমার জন্য কিছু একটা করতে? তো আমার মাথায় তখন এই জিনিসটা আসে যে একে তো চাকরি করবে, চাকরি করলে যদি ওর মানে এই টাকাটা দেওয়ার পরে চাকরিটা হয়, তাহলে সে ওখান থেকে ভালো একটা স্যালারি পাবে, সেটা দিয়ে সে তার লোনটা পরিশোধ করতে পারবে। আমি তখন করি কি, আমাদের এলাকাতে একটা এনজিও ছিল, সবুজ ছাতা নামের একটা এনজিও আমার মনে আছে। ওই সবুজ ছাতা এনজিও থেকে আমি তখন কী করি, 2 লক্ষ টাকা লোন করি। 2 লক্ষ টাকা লোন করি এবং সেটা আমার কাগজপত্র, আমার ডকুমেন্টের উপরে 2 লক্ষ টাকা লোন করি। অ্যান্ড 2 লক্ষ টাকা লোন করে আমি তখন তুলির হাতে দিই, চাকরিটা হবে বলে। তুলির হাতে দিই এবং তুলি তখন এই টাকাটা জমা দেয়। আমাদের আরেকজন লোক থাকে, মানে আমাদের এলাকাতে, উনি খুব ভালো লোক, ওনার সহযোগিতা আমরা টাকাটা জমা দিই। টাকাটা জমা দেওয়ার পরে যাই হোক আলহামদুলিল্লাহ তুলির চাকরি একেবারে মোটামুটি সব দিক থেকে পারফেক্ট, সব কিছু ঠিক আছে। কিন্তু যিনি টাকা নেয় ওনার সাথে আমাদের কন্ট্রাক্ট হয় 2 লাখ টাকা, মানে 2 লাখ টাকার মধ্যে চাকরি হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে সে বলে যে 2 লাখ টাকা হবে না, তাকে আরও কিছু টাকা দেওয়া লাগবে। এখন আরও কিছু টাকা দেওয়ার মতো তো আমার কাছে অবস্থা নেই, ওর কাছে অবস্থা নেই। পরে আমি কি করি, সেম এনজিও থেকে আরও 50,000 টাকা লোন করি, টোটাল 2.5 লাখ টাকা লোন করে ওর কাছে দিই। এরপরে ওই আরও 50,000 টাকা দেওয়ার পরে তারপর 2.5 লাখ টাকার বিনিময়ে ওর তখন প্রাইমারি স্কুলে চাকরি হয়। তো প্রাইমারি স্কুলের চাকরিটা হয় আলহামদুলিল্লাহ, ও তখন ভালো টাকা ইনকাম করতেছে। প্রাইমারি স্কুলে আমি যে লোনটা করছি, এই লোনের অর্ধেক টাকা আমি দিই এবং অর্ধেক টাকা তুলি দেয়। দুইজনে মোটামুটি লোন চালাইতেছি, দিন আর রাতগুলো ভালোই কাটতেছে। আমি যে এই ঘটনা করছি এটা কিন্তু আবার আমার মা জানে না, মাকে কিন্তু কোনো কিছুই বলি না এবং বাবাও জানে না, তুলির মাও কিন্তু এই ব্যাপারটা জানে না। সবাই জানে যে তুলির চাকরিটা এমনি হয়ে গেছে, মানে কোনো ঘুষ লাগে নাই। কিন্তু আমি জানি যে এখানে আমি আসলে কত টাকা আমাকে ঘুষ দেওয়া লাগছে, কত টাকা আমি ঘুষ দিয়েছি। যাই হোক এভাবেই সময়টা কাটতেছে, আর কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ডান। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে পরে মানে আস্তে আস্তে আমি মানে বলতেছি যে তুলি আমরা আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি, এখন তো তোমার পজিশন অনেক ভালো বা জব করতেছে, সবই ঠিক আছে। আমাকে বলে শোনো, হুট করে মাকে এখন বিয়ের কথা বললে মা কি মনে করবে না করবে জানি না, আর তুমি তো জানো আমার মাকে দেখাশোনা করার মতো কেউ নেই, এখন হঠাৎ করে বিয়ের কথা কীভাবে বলবো? আমি তখন বললাম আরে বোকা, তুমি টেনশন করতেছো কেন, মাকে দেখাশোনা করার জন্য তো আমি আছি, আমি মাকে দেখাশোনা করবো, আমি মায়ের খোঁজ খবর নেব। তুমি তখন বলে যে ঠিক আছে তুমিই নিবা, কিন্তু এরপরেও আমি একটু মায়ের সাথে আর একটু ক্লোজ হয়ে চাকরিটা আমার আরও কয়েকদিন মেয়াদ বাড়ুক, এরপরে করবো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে ওই সময় উইন্টার সিজন ছিল, আমাদের স্কুল থেকে তখন হচ্ছে মানে ইয়াতে যাবে মানে ইয়াতে যাবে আর কি, মানে ভ্রমণে যাবে কক্সবাজার। তো সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাবে, বাচ্চা কাচ্চাদের ফ্যামিলিরা টাকা দিবে, বাচ্চাদেরকে নিয়ে যাবে এবং সমস্ত টিচার যিনি শিক্ষক মানে মহিলা এবং পুরুষ যারা আছে সবাই যাবে। এবং তুলি আমাকে এই কথাটা বলে, বলার পরে আমি তখন অনেক মানে খুশি হয়ে আমি কেউ করি, আমি ওই মানে এটা কিন্তু ও যে স্কুলে মাস্টারি করতে আমাদের গ্রাম ছিল না, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল, ওই গ্রামেরও কিন্তু সবাই আমাকে চিনত। এরপরে একটা বাচ্চার গার্ডিয়ান পরিচয়ে আমি তখন সেই ট্যুরে ওদের সাথে কক্সবাজার যাই। আমি আসলে বুঝাতে পারবো না আমার তুলির সাথে কক্সবাজারের মোমেন্টগুলো। আমি যদিও তুলি টিচার ছিল, আমি মানে একজন গার্ডিয়ান হিসাবে যাই, এরপরেও তুলি মানে ওই হোটেল থেকে বেরোতো, এটা লাগবে ওইটা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, এটা কিনবে এই বলে বেরোতো। এবং তখন আমার সাথে সে সাগর পাড়ে বসে বসে অনেক সময় কাটাতো। আমি ওই সময়গুলো কখনোই ভুলতে পারবো না। আমার কাছে মনে হয় আমি যদি আমার জীবনে আরেকটা বার সে জায়গায় ফিরে যেতে পারতাম, যখন সূর্যটা একটু একটু করে সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি যখন মানে এই যে ভালো লাগা মুহূর্ত এবং পাখি উড়ে যাচ্ছিল, সাগরের গর্জন, দুজন বিচের পাড়ে বসেছিলাম, আমাদের মাঝে এমন কিছু স্মৃতি জন্মায় যেটা একটা মানুষ সারা জীবন বেঁচে থাকার জন্য যথেষ্ট। অনেক পরিমাণ স্মৃতি আর ভালোবাসা তুলিকে নিয়ে আমার সেখানে জন্মায়। আমরা ওখানে প্রায় 4 দিনের মতো থাকি। ওই 4 দিনে তুলির সাথে আমার অনেক রকমের সম্পর্ক হয়ে যায়, যেগুলো আমি আসলে মুখে বলে
মুখে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সবকিছু হওয়ার পরে তুলি দেন পুনরায় আবার ওইখান থেকে আসে, মানে কক্সবাজার থেকে আসার পরে সবকিছু মোটামুটি কথাবার্তা ভালোই চলতেছে। আমি আমার বাবার কাছে আস্তে আস্তে ব্যাপারগুলো বলতে শুরু করি যে তুলির সাথে আমার সম্পর্কের এটা সেটা, কারণ আমি জানি যে আমার বাবা রাজি হবে, বাবা এক কথায় রাজি হয়ে যাবে। এবং তুলির মা যেহেতু মানে তুলি যেহেতু প্রাইমারি স্কুলের মাস্টারি করে, আমার মাও রাজি হবে এবং তুলির মাও রাজি হবে, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। এইভাবেই দিনের রাতগুলো কাটতে কাটতে পাক্কা প্রায় 6 বছর পরে, এই 6 বছর পরে তুলির বাবা হঠাৎ করে হচ্ছে আমাদের এলাকার ওই ফোন প্যাক্সের দোকানদারের কেমনে ওনার হচ্ছে ইমেল ছিল, ওই সময় ওনার ইমেল জোগাড় করে। মানে এটা কিসের মাধ্যমে ওনার ইমেলটা পায় আমি জানি না, কি ফোনের মাধ্যমে নাকি ওনাকে ইমেল করে, মানে ইমেল করে আমার মা সম্বন্ধে এটা সেটা জিজ্ঞেস করে। তো ওই সময় কিন্তু ইমেল ব্যাপারটা অনেক রিয়ার ছিল। এখনকার সময় যেরকম মানে ইমেল আমরা সবাই করতে পারি বা ফ্যাক্স করতে পারি, ওই সময় কিন্তু অতটা ছিল না। তো পরে আমার মানে কেমনে ওনার সাথে নেটে যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে উনি তখন আমাদের বাড়িতে আসে। বাড়ি এসে আমার চাচিকে বলতেছে, তুলির মাকে বলতেছে যে তুলির বাবা এমনি ইমেল করছে, তুলির বাবার সাথে যোগাযোগ হয়েছে এটা বলে, এবং একটা নাম্বার দিছে, ওই নাম্বারে বলছে যোগাযোগ করার জন্য। দেন তুলির মা তখন তুলিকে নিয়ে ওইখানে যায়, ওনার দোকানে যায়। ওনার দোকানে তখন ছিল কম্পিউটার ছিল, কম্পিউটারে তুলি সব কিছু দেখে যে হ্যাঁ ঠিক ওর বাবার সাথে যোগাযোগ হয়েছে। ওই নাম্বারে তখন তারা তুলির সাথে যোগাযোগ মানে তুলির বাবার সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করার পরে একটা পর্যায়ে জানতে পারে যে তুলির বাবা এখনও ফ্রান্সেই আছে, এবং উনি সেখানকার ফ্রান্সের একজন মহিলাকে বিয়ে করছে। এবং ওই বিয়ে করার পরে উনি আর বাংলাদেশে যোগাযোগ করতে পারেন, ওই মহিলা ওনাকে বাংলাদেশে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে দেয় নাই। এটা তুলির বাবা হচ্ছে বলে। তো এখন বলছে যে উনি এখন একটু ভালো হয়েছে, আমাকে কথা বলতে দিচ্ছে। তুলির মা আর তুলি ওর বাবার সাথে কথাবার্তা বলে। তো কথাবার্তা বলতে বলতে তখন এটা নিয়েই হচ্ছে তুলির মা এবং তুলি অনেক ব্যস্ত। মানে আমারই বিয়ে বা আমার সাথে তুলির ওই সম্পর্ক রিলেশন, ওইটা কিন্তু ওই সময় একটু ধামাচাপা হয়ে যায়, মানে একটু মোটামুটি স্টপ হয়ে যায়। ওইসব ব্যাপার নিয়ে আর কোনো কথা হয় না। তখন তারা অলওয়েজ যে তুলির বাবা ফোন করে, পুরো গ্রাম কিন্তু এটা নিয়ে অনেক তোলপাল যে তুলির বাবা আবারও যোগাযোগ করতেছে, তুলির সাথে কথা বলতেছে, মানে পুরো গ্রামের মধ্যে এটা একেবারে তোলপাল ছড়িয়ে যায়। তো যাই হোক এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি যে তুলির বাবা বলতেছে উনি বাংলাদেশে আসবে, এবং ওই মানে যে মহিলাটাকে বিয়ে করছে ফ্রান্সের, ওই মহিলাকে নিয়েই উনি বাংলাদেশে আসবে, ওইরকম একটা প্ল্যানিং। তো ওই সময় একটা বিদেশি মহিলাকে নিয়ে বাংলাদেশে আসা এবং আমাদের গ্রামের মতো একটা গ্রামে আসা, মানে উনি তুলির বাবা চেয়ারম্যানদের সাথে কথা বলে, মেম্বারের সাথে কথা বলে, এবং থানাতে কথা বলে যে প্রোটোকল দেওয়ার জন্য। মোটামুটি সব কিছু ঠিকঠাক হওয়ার পরে প্রায় 2 মাসের মাঝে তুলির বাবা ওই ফ্রান্সের মহিলাটাকে নিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে তো মোটামুটি তুলিকে আর তুলির বাবাকে নিয়ে, তুলির ওই মানে ওই সৎ মাকে নিয়ে তো পুরো এলাকাতে অনেক তোলপাল। এবং তুলির ওই সৎ মাটা অত্যন্ত ভালো ছিল, যাদের কাছে যাচ্ছে তাদেরকে $1 $2 করে দিচ্ছে, গরিব মানুষদেরকে কাপড় চোপড় দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে। মানে এক কথায় আমাদের গ্রামে পুরো এলাহি কাণ্ড হয়ে যায়, পুরো এলাহি কাণ্ড। সময়গুলো এভাবে কাটতেছে, এবং তুলিকে পাওয়ার পরে তুলির বাবা অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি। তখন তারা সিদ্ধান্ত নিল যে তুলিকে এবং তুলির মাকে সহ বাংলাদেশ থেকে তারা হচ্ছে ফ্রান্সে নিয়ে চলে যাবে, তুলিকে সহ নিয়ে যাবে। তো যখন নিয়ে চলে যাবে সেখানে তুলির সাথে তো আমার সম্পর্ক আছে। পরে আমি তুলিকে বললাম যে তুলি, তুমি যদি ওই দেশে চলে যাও তাহলে তোমার আমার সম্পর্কের কী হবে? আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। ও তখন বলে তাহলে কী করতে পারি? আমি বলি যে তুমি যেভাবে হোক এটা ক্যান্সেল করো, তুমি কোনোভাবেই হচ্ছে ফ্রান্সে যাবা না। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে একটা সেকেন্ডের জন্য আমাকে কেউ বাঁচায় রাখতে পারবে না, আমি মরে যাবো। ঠিক ওই মুহূর্তে তুলি তার বাবাকে হঠাৎ করে বলে যে না বাবা, আমি এখানে জব করতেছি, আমি এখানে খুব ভালো আছি, এবং এটা একটা গভর্নমেন্ট জব, আমি যাবো না। ও তখন না যাওয়ার জন্য দ্বিমত পোষণ করে। ও যখন দ্বিমত পোষণ করে, ওর মাও তখন সেম জায়গায় হচ্ছে বলে যে ঠিক আছে, তার মাও যাবে না। কিন্তু এখানে কথাবার্তার ফাঁকে তার ওই যে সৎমা ছিল, ওই সৎমা তার বাবাকে আইডিয়া দেয় যে একটা কাজ করো, তুলিকে বিয়ে দিয়ে দাও। তুলি যেহেতু পারফেক্ট বয়স হয়েছে, বাংলাদেশে তুলিকে বিয়ে দাও, এবং তোমার যে ফার্স্ট ওয়াইফকে তুমি আমাদের সাথে নিয়ে চলো, এটা বলে। তো আমি তখন আমার মানে এটা যখন ওর বাবাকে বলে, ওর বাবা তখন কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য প্রচুর পরিমাণ উঠে পড়ে। তখন আমি চাচিকে বলি যে চাচি শোনেন, বিদেশে একটা কাজের মেয়ে পাওয়া অনেক কঠিন ব্যাপার। আপনার ওই মানে তুলির ওই মানে সৎমা আপনাকে মূলত নিবে কেন ফ্রান্সে জানেন? কাজ করানোর জন্য। আপনাকে বাসায় কাজ করাবে, রাস্তায় কাজ করাবে, কাজ করানোর জন্য আপনাকে নিয়ে যাবে, আপনি যাবেন না। এইটা সেটা বলে আমি তুলির মাকে এই কথাগুলো বলি। তো তুলির মা কী করে নিজের স্বামীর কাছে ভালো হওয়ার জন্য, মানে নিজের হাজব্যান্ডের কাছে ভালো হওয়ার জন্য আমার এই কথাগুলো ওই ওনার হাজব্যান্ডকে বলে দেয় যে আমাকে তো এরকম ইয়াকুবও বলে যে তুমি আমাকে ওখানে দিয়ে তোমার ঘরের কাজ করাবা, আমি কেন যাব? গেলে যদি আমাকে দিয়ে ঘরের কাজ করাও। এই কথাগুলো যখন ইয়াকুব মানে আমার সম্বন্ধে বলে তুলির মা তুলির বাবার কাছে, এতে তুলির বাবা কিন্তু আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, আমার উপরে রেগে যায়। রেগে গিয়ে উনি তখন আর কারো কথাই শোনে না, উনি তখন তুলিকে বিয়ে দিয়ে দিবে, এবং তুলিকে বিয়ে দিয়ে তুলির মাকে সাথে করে নিয়ে যাবে।
পরিস্থিতি হঠাৎ করে এরকম হয়ে গেল এবং তুলির মাও তুলির বাবার কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ তুলিকে বিয়ে দিয়ে দিবে। পরে আমি তুলিকে বললাম যে তুলি আমি তো তোমাকে ভালোবাসি, আমার এই ভালোবাসার ব্যাপারটা তুমি কিরকম করে দেখতেছো। পরে তুলি করে কি তার মাকে সম্পূর্ণ ব্যাপারটা বলে যে আমার সাথে তার রিলেশন আছে বা আমার সাথে তার প্রেম ভালোবাসা চলতেছে। কিন্তু মুহূর্তের মধ্যে যে চাচি আম্মা আমাদের ঘরে থাকতো আমাদের ঘর ছাড়া কিছু বুঝতো না, সেই চাচি আম্মা হঠাৎ করে তুলির মুখের উপর বলে দিতে যায় আমার মতো বেকারের কাছে তুলিকে বিয়ে দিবে না। বলে গ্যারেজে চাকরি করে একটা ছেলে মাস শেষে কয় টাকা বেতন পায়, ওর কাছে কেন আমরা তোকে বিয়ে দিব, তুই একটা প্রাইমারি স্কুলের মাস্টার, আমরা দেখে শুনে তোকে ভালো একটা জায়গায় বিয়ে দেবো, এই জায়গায় কেন দিব। মুহূর্তের মধ্যে তুলির মা সম্পূর্ণ রকমের চেঞ্জ হয়ে যায়, উনি আর আমার কাছে বিয়ে দিবে না। আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি তুলিদের জন্য কি না করছি। তুলির প্রাইমারি স্কুলে চাকরি হওয়ার জন্য পর্যন্ত আমি সমিতি থেকে লোন উঠাইছি, এনজিও থেকে লোন উঠাইছি এবং সেই লোনের টাকা প্রায় অর্ধেকেরও বেশি আমি পরিশোধ করলাম। এখন হঠাৎ করে এরকম সুর কেন? আমি তো বুঝতে পারি যেহেতু তারা এখন বড়লোক, ওদের ঘরে চেয়ারম্যান আসে, মেম্বার আসে, এলাকার পুলিশ আসে, ওদেরকে নিয়ে পুরো গ্রামের মানুষ তখন মাথায় করে নাচতেছে। এখন যদি চেষ্টা করি যে তুলিকে খুব ভালো কোনো আমার চেয়ে অনেক 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 ভালো জায়গায় তুলিকে বিয়ে দিতে পারবে, এটা আমি জানি। কিন্তু আমি তো তুলিকে ভালোবাসি। আমি তখন তুলিকে বলছি তুমি তো বুঝতেছো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বা তুলি তখন আর ওর মা এবং ওর বাবা ওদের এগেনস্টে যাইতে পারতেছে না। ও কিন্তু প্রাইমারি স্কুলের একটা মাস্টার। সো প্রাইমারি স্কুলের মাস্টার মানে সে কিন্তু এডাল্ট, 18 বছরের উপরে তার হয়েছে, কিন্তু বাবা মায়ের কথার বাইরে সে যাইতে পারতেছে না। তার বাবা মা যেভাবেই প্রেশার দিচ্ছে তার বাবা মায়ের কথা তাকে শোনা লাগতেছে। আমি যতভাবেই দেখলাম যে কোনোভাবে কাজ হয় না, সবশেষ নিরুপায় হয়ে আমি আমার বাবাকে ঘটনাটা বলছি, বাবা এমনি ঘটনা, তুলিকে তো আমি অনেক ভালোবাসি, সব কিছু বলছি। বলার পরে আমার বাবা মুখের উপরে আমাকে বলে যে তুই কীভাবে চিন্তা করলি যে ওরা তুলিকে তোর কাছে বিয়ে দিবে। আমি তখন বললাম বিয়ে কেন দিবে না, তুলি তো আমাকে ভালোবাসে, আমিও তুলিকে ভালোবাসি, তাহলে এখানে সমস্যাটা কোথায়? আমার বাবা তখন আমাকে বলতেছে যে সমস্যা ছিল না যদি তুলির প্রাইমারি স্কুলে চাকরি না হইতো, সমস্যা ছিল না যদি তুলির বাবা ফ্রান্স থেকে না আসতো, এটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। ওরা এখন অনেক ভালো পজিশনে চলে গেছে, এত ভালো পজিশনে যাওয়ার পরে তোর কাছে তুলিকে কখনোই বিয়ে দিবে না। আমি তখন প্রচুর পরিমাণে কান্নাকাটি করি এবং তুলির সাথে আমার যোগাযোগটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তারা তখন তুলির মা, তুলির বাবা এবং তুলির ওই সৎ মা সহ তারা তখন কুমিল্লা শহরে একটা বাসা ভাড়া করে, দামি একটা বাসা ভাড়া করে তারা ওই বাসার মধ্যে চলে যায়। এবং তুলিও 2 মাসের জন্য তার চাকরি থেকে রিটায়ার্ড হয় আর কি, 2 মাসের জন্য ছুটি নিয়ে নেয়। তার চাকরি থেকে বিয়ের কথা বলে 2 মাসের জন্য ছুটি নেয়। ছুটি নেওয়ার পরে তারা কুমিল্লায় চলে যায়। আমি তখন গ্রামে থাকি, তো গ্যারেজের পাশাপাশি আমি তখন কুমিল্লায় কোথায় বাসা নেয় ওইখানে যাই। তারা তখন 3 তলায় থাকতো। আমি তখন দেখতাম, নিচে যেতাম, তুলির সাথে আমার আর কোনো যোগাযোগ হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। এইভাবে সময়গুলো কাটতে গ্রামের মানুষের মুখে আমি শুনতে পাই কুমিল্লাতেই নাকি কোন একটা জজ কোর্টে চাকরি করে উকিল টাইপের একটা ছেলের সাথে তুলির বিয়ে ঠিক হয়েছে এবং এই বিয়েতে নাকি তুলিও রাজি। কথাটা শোনার পর আমার এত পরিমাণে কষ্ট লাগতেছে। আমি চিন্তা করতেছি যে আমরা ওদের এই পরিবারের জন্য কি না করছি। আজকে তুলির মা আর তুলি দাঁড়িয়ে আছে তো শুধুমাত্র আমাদের জন্য, আর তো কিছু না। আজকে তো তুলির মা মারা যায়, তো তুলির মা তো বেঁচে থাকতো না। তুলির মা বেঁচে আছে শুধু আমাদের কারণে। আমরা এই তুলির মা তুলির জন্য কি না করলাম, অথচ তারা কীভাবে এত বড় বেইমানি করতে পারে। আমি তখন খুব কান্নাকাটি করি, প্রচুর কান্নাকাটি করি, কিন্তু আমার কান্নার শব্দ তুলির কান পর্যন্ত পৌঁছায় না। একটা পর্যায়ে তুলিও তখন আমার সাথে যোগাযোগ করাটা কমিয়ে দেয়, আমার সাথে কথা বলে না এবং আমার কাছ থেকে নিজে আস্তে আস্তে করে সরে যায়। আমি তখন খুবভাবে কষ্ট পাই, বাবাকে বলি এবং নিরুপায় হয়ে আমি তখন বাবাকে একটা পর্যায়ে তুলিদের বাসায় পর্যন্ত পাঠাই। বাবাকে আমি বলি, বুঝানোর পরে মাও তখন বুঝায়, মা যখন বুঝায় আমিও যখন বুঝাই, আমার ছোটো বোন যার বিয়ে হয়েছে ও তখন বুঝায়। বোঝানোর পরে বাবা তখন বাধ্য হয়ে তুলিদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে আমার বাবা ওদের বাসা থেকে ফিরে এসে বলে যে তুলির মা নাকি ডিরেক্টলি বলে দিছে যে তারা তুলিকে আমার কাছে বিয়ে দিবে না, আমার কাছে বিয়ে দিবে না। আমি তখন মনকে বুঝাইলাম আমি তো যাকে ভালোবাসি তাকে ভালো রাখার জন্যই ভালোবাসি, আর তো কিছু না। ও যদি অন্য কাউকে বিয়ে করে ভালো থাকে তাহলে থাকুক না ভালো, আমি ওকে কেন বিরক্ত করব। আমার জীবনে আসার চেয়ে অন্য কারো জীবনে গিয়ে ভালো থাকলে প্রবলেমটা কি। আমি তখন চোখের জলে বুক ভাসিয়ে সমস্ত কিছু মেনে নিলাম। নিজের বুকের ভিতর দাফনহীনভাবে কাফনহীনভাবে দাফন করলাম আমার ভালোবাসার মানুষ তুলিকে। এরকম করে আস্তে আস্তে তুলির বিয়ের সাথে কথাবার্তা ঠিক হয়ে যায় এবং একটা সময় কার্ড ছাপানো হয়। আমাদের ঘরে একটা কার্ডও দিয়ে যাওয়া হয় যে তুলির বিয়ে। আমি তখন এত পরিমাণের কান্না করি, আমার সেদিনের কান্নাটা মনে হয় আসমানটা ভেঙে যাচ্ছিল আমার কান্নায়। আমি এত পরিমাণের কান্না করি। তুলির সাথে কক্সবাজার ঘুরেছি, একজন স্বামী স্ত্রীর মাঝে যে পরিমাণের সম্পর্ক হয় সেই পরিমাণের সম্পর্ক তুলির সাথে আমার হয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুলি আমার জীবন থেকে চলে যাবে, আমি তো এটা মেনে নিতে পারি না। আস্তে আস্তে
সময়গুলো কাটতে কাটতে একটা সময় সানাই বাজার সময় চলে আসে। আমার বাবা, মা, ছোট বোন, বড় বোন সবাই মিলে তুলিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমার বাবা আমাকে বলে যে, "শোন, যা হওয়ার তা হয়ে গেছে, এটা মনে রাখিস না, এটা এখানেই ভুলে যা। এটা আর তুই মনে রাখিস না, ভুলে যা। এটাকে যত মনে করবি ততই কষ্ট পাবি।" বাবা আমাকে খুবভাবে বুঝে আমার মাথায় হাত দিয়ে বলে যে, "তোর জন্য আমি দোয়া করি, আল্লাহ তোকে অনেক ভালো পজিশনে নিয়ে যাবে, তুই এটা মনে রাখিস না।" আমাকে বুঝিয়ে সাদা একটা দবদবা পাঞ্জাবি পরিয়ে আমার ভালোবাসার মানুষের বিয়েতে আমি আমি যাই, এবং আমি যাওয়ার পর দেখতে পাই যে তুলিকে এত সুন্দর করে সাজানো হইছে, এত সুন্দর করে সাজানো হইছে, আসলে মুখে বলে বোঝাতে পারব না। একেবারে পরীর মতো লাগতেছিল, অনেক কিউট লাগতেছিল। আমার ভালোবাসার মানুষটা যে এত সুন্দর, আমি কখনো নিজেও এটা কল্পনা করতে পারি নাই। আমার চোখের সামনে দিয়ে তখন তাকে বধূভাবে সাজিয়ে এবং ওই উকিল ছেলেটার সাথে তুলির তখন বিয়ে হয়। এই বিয়েতে আমি জানি না তুলি কতটুকু রাজি ছিল। কারণ আমি যখন তুলির সামনে যাই, আমি কিন্তু তখন তুলির চোখের পানিগুলো টলমল করতে দেখেছিলাম। তুলি প্রচুর পরিমাণ কান্না করতেছিল। তুলির চোখে কাজল দেওয়া ছিল। কাজল দেওয়া চোখের পানিগুলো পড়ে তুলির মেকআপ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছিল। পাশের মেয়েগুলা টিস্যু দিয়ে একটু একটু করে তুলির চোখের পানিগুলো মুছে দিচ্ছিল। আমি বুঝতে পারিনি যে কেন তুলিকে এভাবে কোরবানি দেওয়া হচ্ছে। আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। কারণ তাদের আন্ডারে তখন চেয়ারম্যান, মেম্বার, এলাকার পুলিশ প্রশাসক থেকে শুরু করে সবাই ছিল। আমি কিছুই করতে পারি নাই। আমার সামনে তুলির তখন বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বিয়ে হয়ে যায়, তো সব কিছু ঠিকঠাক থাকে। থাকার পরে এরই মাঝে ওর মাকে ওর বাবা নিয়ে যাবে। পাসপোর্ট-টাসপোর্ট সব কিছু করে। তুলির বিয়ের প্রায় ৩ মাস পরেই তুলির বাবা তুলির মাকে বাংলাদেশ থেকে ওনাদের সাথে করে তারা তখন ফ্রান্সে নিয়ে যায়। তুলির মাকে ফ্রান্সে নিয়ে যায়, আমাদের থেকে বিদায়-টিদায় নিয়ে যায়, সবার কাছ থেকে বিদায় নিয়ে যেই তুলিদের দিকে গ্রামের মানুষ ফিরে পর্যন্ত তাকাইতো না। বাথরুম করার মতো একটা লেফটেন পর্যন্ত ছিল না। জংলার মধ্যে গিয়ে বাথরুম করতো। খাবারের মতো শাকসবজি ছিল না কোনো কিছু। দেখা যায় যে বছরে শুধু কোরবানির ঈদ ছাড়া মাংস চোখে দেখতো না। সেই তুলিদেরকে নিয়ে গ্রামের মানুষগুলো আজকে তুলপাল করতেছে। প্রতিটা গ্রামে তুলি আর তুলির মায়ের প্রশংসায় মুখরিত। একটা পর্যায়ে আমাদের কাছ থেকে তুলির মাও তখন বিদায় নিয়ে তুলির মা চলে যায়। ফ্রান্সে চলে যায়। তুলির বাবার সাথে তুলির সৎ মা তারা চলে যায়, এবং তুলি তখন বাংলাদেশে থাকে। তো বাংলাদেশে থেকে আমি তখন ওই গ্যারেজে চাকরি করি। আমি আর মোটামুটি কোনো কিছুই করি না এই ব্যাপারটা নিয়ে। মানে আমার মনে আর কোনো দুঃখ নেই যে তুলি ওখানে চলে গেছে, তো যাক, আমার কোনো আপত্তি নেই। মানে বিয়ে হয়ে গেছে, আমি তখন কাজ করতেছি, কর্ম করতেছি। আমি মন থেকে তুলিকে কখনো অভিশাপ দেই না। ও ভালো আছে, ভালো থাকুক। এদিক দিয়ে আমার বাবা-মা তো বুঝতে পারছে যে আমি কঠিনভাবে একটা আঘাত খাইছি। তারা আমাকে বিয়ে করার জন্য বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, বিয়ে করাবে আমাকে। আমি তখন বললাম যে, "না, আমি বিয়ে করব না। আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমি বিয়ে করব না।" তারা বিভিন্ন সাইডে এখানে সেখানে অনেক জায়গায় আমার জন্য মেয়ে দেখতেছে যে আমাকে বিয়ে করায় দিবে। আমি আর বিয়ে করতেছি না। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে তুলির মা ফ্রান্সে যাওয়ার প্রায় ৪ থেকে ৫ মাস পরে হবে। ৪ থেকে ৫ মাস করে হঠাৎ করে আমরা খবর পাই যে তুলির মা নাকি ফ্রান্সে মারা গেছে। তো কিভাবে মারা গেল, কেমনে মারা গেল, এগুলো কোনো কিছুই জানি না। তখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন আছে। তুলি আমাদের গ্রামে ফোন করে মানুষদেরকে বলে যে ওর মা মারা গেছে, সবাই যেন ওর মায়ের জন্য দোয়া করে। তো ওর মায়ের লাশ বাংলাদেশে আনার জন্য তুলি চাইছিল, কিন্তু তুলির বাবা লাশ বাংলাদেশে আনতে দেয় নাই। আনতে না দিয়ে তুলিকে ওর বাবা ফ্রান্সে নিয়ে যায়। ওর মায়ের যেখানে মাটিতে মায়ের কবর দেখানোর জন্য কেমনে কাগজপত্র করে তুলিকেও ফ্রান্সে নিয়ে যায়। তুলি তখন ফ্রান্সে যায় ওর মাকে দেখে আর মায়ের কবর দেখে ওইখানে প্রায় ২১ দিনের মতো থাকে। ২১ দিন থাকার পরে ও দেন আবারও পুনরায় বাংলাদেশে ফিরে আসে। আসার পরে ও ওর হাসব্যান্ডের সাথে চাকরি করতেছে। তুলির মা মারা যাওয়ার পর থেকে তুলির বাবা আবারও সে আগের মতোই হয়ে যায়। আগে যেরকম তুলিদের সাথে কথা বলতো না, যোগাযোগ করতো না, সেম আগের মতোই তুলির সাথে উনি যোগাযোগ করা কমায় দেয়, সম্পূর্ণভাবে কমায় দেয়, কথা বলে না। ওনার যে ওয়াইফ আছে, সেই ওয়াইফের ঘরে বাচ্চা আছে, তাদেরকে নিয়েই উনি তখন হ্যাপি থাকে। দুঃখে আর কষ্টে তুলির জীবনটা বাংলাদেশে ওভাবেই তার হাসব্যান্ডের সাথে কাটতেছিল। সময়গুলো এভাবে কাটতো আর তুলি খুব লনলি ফিল করতো। রিমাজ আবার তুলি যেখানে চাকরি করতো ওখান থেকে তুলির যে হাজব্যান্ড ছিল উনি তুলিকে গ্রাম থেকে ট্রান্সফার করে শহরে নিয়ে যায়। শহরে একটা প্রাইমারি স্কুলে ওকে চাকরি দেয়, এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যায়, অনেক টাকা পয়সা দিয়ে ট্রান্সফার করে। ওইখানে নিয়ে যায়, তখন ওইখানে চাকরি করতেছে। এইভাবে সময়গুলো কাটতেছে। আমি তখন দোকানেই বসে আছি, দোকানেই থাকতেছি। প্রায় আরও তুলির মা মারা যাওয়ার আরও ৪ থেকে ৫ মাস পরের কথা আমি বলতেছি। ৫ মাস পরে একদিন আমি দোকানে বসে আছি, আমার ছোটো বোনটা আমাকে কল দেয়। আমার একদম ছোটো যেটা বোন, এটা আমাকে কল দিয়ে বলতেছে, "ভাইয়া, তুমি কি একটু হসপিটালে যাবা? তুলির অবস্থা নাকি
খারাপ। এটা আমার ছোট বোন আমাকে বলে। আমি যে, "তুলির অবস্থা খারাপ মানে কেন? তুলির কি হইছে?" পরে বলে, "তুলির জামাই তুলিকে হাসপাতালে নিয়ে গেছে। ওর নাকি মানে কি একটা বড় ধরনের রোগ হইছে। তুমি কি যাবা?" এটা আমাকে বলে। তা আমার বোনের শ্বশুরবাড়ি ছিল আবার কুমিল্লা বিশ্ব রোড বলে একটা জায়গা আছে ওইখানে। আমি তখন আমার বোনরে বললাম যে, "ঠিক আছে তুই তোর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়, বিশ্ব রোডে আয়, আমরা দুজনে একসাথে দেখতে যাবো।" কারণ আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, ওর হাসব্যান্ড আছে। আর ওর সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আগ থেকে আছে, আমি একা যাবো না। ওই প্ল্যানিংয়ে আমার বোনটা তখন আসার পরে আমি তখন আমার বোনকে নিয়ে তুলিকে দেখার জন্য হসপিটালে যাই। এবং ডাক্তার তখন অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করলো, অনেক রিপোর্ট-টিপোর্ট দেয় যে তুলির প্রচণ্ড রকমের মাথা ব্যথা। মানে প্রচণ্ড রকমের মাথা ব্যথা, ও কোনোভাবে ওর ব্রেন মানে মাথা নাড়াইতে পারতেছে না, মাথার মধ্যে প্রচণ্ড রকমের ব্যথা এরকম। তো যাই হোক, এরপরে ডাক্তারের রিপোর্ট-টিপোর্ট হওয়ার পরে ৩ দিন পরে আমরা জানতে পারি যে তুলির নাকি ব্রেন টিউমার। কথাটা শুনতে পারার পরে আমার ভিতরের কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারবো না ওই সময়ে। মানে এত পরিমাণের কষ্ট আমি পাই, আমি তো তুলিকে এখনো সে আগের মতোই ভালোবাসি। আগে যেমনটা ভালোবাসতাম, এখনো সে আগের মতোই ভালোবাসে। আমার কাছে তুলি এখন আমার কাছে আমার আসমানের চাঁদ, আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। সেই তুলির যখন হঠাৎ করে এরকম খবর আমি শুনতে পাই, আমি তখন প্রচণ্ড রকমের কান্নায় ভেঙে পড়ি, কান্নাকাটি করতেছি। তো এরই মাঝে তুলির হাসব্যান্ড কিন্তু এই ব্যাপারটা জানার পরে ১ম কয়েকটা মাস তুলির সাথে মোটামুটি ভালোই থাকে, বাসায় নিয়ে যায়। এরপরে উনি তুলির সাথে আস্তে, আস্তে সেপারেট হতে থাকে। মানে জানেই তুলি মারা যাবে, এজন্য মানে তুলির জন্য আগে যেরকম শপিং করতো, কেনাকাটা করতো, বাজার-টাজার করতো, এইগুলো আর তুলির জন্য করে না। উনি আস্তে, আস্তে তুলির কাছ থেকে সরে যায় এবং তুলি তখন ওই তার চাকরি এটা-সেটা নিয়ে কোনোভাবে আছে। আর এই ব্যাপারটা খুব কম সংখ্যক মানুষের কাছে জানানো হয়। মানে খুবভাবে জানানো হয় না। এরই মাঝে সে তার বাবার সাথেও যোগাযোগ করার জন্য চেষ্টা করে। ফ্রান্সে গিয়ে ওটার ট্রিটমেন্ট করবে। কিন্তু ফ্রান্সেও সে ঠিকমতো যাইতে পারে না। মানে তার হাসব্যান্ডের কি একটা প্রবলেম, না জানি কি একটা প্রবলেমের কারণে সে ফ্রান্সে যাইতে পারে না। মানে আমার আসলে খেয়াল নাই যে কী কারণে সে যাইতে পারে না। তবে যতটুকু জানি সে যাইতে পারে না। অনেক চেষ্টা করে সে ফ্রান্সেও যাইতে পারে না। বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করে। এখানে সেখানে বিভিন্ন জায়গায় সে ট্রিটমেন্ট করে। কিন্তু কোনোভাবেই কাজ হয় না। সময়গুলো যেতে, যেতে একটা পর্যায়ে ও খুব উইক হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পর ও তখন ওর বাসায় থাকে। আবার আমার ছোট বোন যেহেতু ওর বান্ধবী ছিল, আমার ছোট বোনের সাথে ওর সম্পর্কটা অনেক ভালো। অলওয়েজ আমার ছোট বোনের সাথে কথা-টথা বলতো। আমার ছোট বোন আমাকে ফোন করে বলে কী হয় না হয়। ওরকম করতে, করতে আমার ছোট বোন আমাকে বলতেছে, "ভাইয়া তুলির অবস্থা খুবই খারাপ। ও মানে যেকোনো সময় মারাও যেতে পারে।" আমি তখন মানে ওর জন্য আমার খুব মানে পরাণ পড়তেছে। ওর হাসব্যান্ড কিন্তু ওকে তখনও ছাড়ে নাই। তখনও কিন্তু ওর হাসব্যান্ড ওর সাথেই সম্পর্ক আছে। তো পরে আমি আমার বোনকে বললাম, ছোট বোনকে বললাম যে, "তোর বাসায় কি একদিন তুলিরে নিয়ে আসবি? আমি একটু তুলিরে দেখবো।" এটা বলি, ছোট বোনকে বলি। আমার ছোট বোন বলে যে, "আচ্ছা ঠিক আছে।" পরে কিছুদিন পরে ২-৩ দিন পরে আমার ছোট বোন তুলিকে ওর বাসায় নেয়। তুলি তখন অনেক শুকিয়ে যায়, অনেক কালচে হয়ে যায়, অনেক শুকিয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায়। পরে তুলিকে ওর ছোট বোনের শ্বশুরবাড়িতে আনার পরে তুলি আমাকে মানে আমার বোন আমাকে ফোন করে বলে যে মানে আমার ছোট বোন তুলিকে ওর শ্বশুরবাড়িতে আনে। এনে আমাকে ফোন করে বলে যে, "ভাইয়া আমি তুলিকে আনছি। তুমি তুমি আসো।" পরে আমি কি করি, সন্ধ্যার পরে আমার মনে হচ্ছে শুক্রবার ছিল সন্ধ্যার পরে আমি তখন তুলিকে দেখার জন্য আমার বোনের বাড়ি ওই বিশ্ব রোডে যাই। যাওয়ার পর আমার বোন যেমন আবার বিদেশে থাকতো, আমি তখন ওকে দেখতে পাবো, আমার মুখের দিকে তাকাইতে পারতেছে না। নিচের দিকে তাকায় কান্না করতেছে। আমি পাশে বসি। বসার পর আমি বলি, "তুলি মানে কথা বলো।" ও তখন কথা বলে না। ও আমাকে বলে যে, "তুমি যেটা চাইছো সেটাই হইছে।" আমার এই কথাটা এত পরিমাণের কষ্ট লাগছে যে আমি যেটা চাইছি এটাই হইছে। আমি বললাম যে, "তুলি তুমি এটা কি বলতেছ? আমি কি চাইছি? তুমি এটা কি বলতেছ?" ও বলে, "না আমি তো তোমার মনে কষ্ট দিছি, এজন্য আল্লাহ আমাকে শাস্তি দিছে।" আমি বলি, "তোমার কাছে কি মনে হয়? আমি কি আল্লাহকে বলছিলাম তোমাকে শাস্তি দেওয়ার জন্য? আমি তো কোনোদিনও আল্লাহকে এটা আল্লাহর কাছে বলি নাই। তোমার যেটা হইছে এটা তোমার ভাগ্যে ছিল বা আল্লাহ হয়তো এটা দিছে। কিন্তু আমি কখনোই তোমাকে অভিশাপ দিই নাই। তুমি অন্য কাউকে বিয়ে করছো, তোমার অন্য কোথাও বিয়ে হইছে। বিশ্বাস করো আমি নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে দিছি। আমি ভাবছি যে এক জীবনে তো মানুষের সব চাওয়া পূরণ হয় না। হলো না আমাকে তোমাকে এই জীবনে পাওয়া। পরপারে তো তোমাকে পাওয়ার আশা আছে।" এটা বলে কান্না করতেছে। ও তখন কান্না করতেছে। কান্না করতে, করতে আমি তখন বলি যে, "তুলি তোমাকে একটা কথা বলতে পারি?" আমি জানি না এই কথাগুলো আমি তাকে ওই সময় কীভাবে বলি। ও বলে, "হ্যাঁ বলো।" আমি বললাম যে, "দেখো আমরা তো একই বাড়িতে বড় হইছি, একই ঘরে বড় হইছি। আল্লাহ বলে যে সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তোমাকে সকালবেলা ধনী বানাইছে, বিকালবেলা আবার ফকির বানায় দিছে। তোমার মাকে আমি বারবার বলেছিলাম ওইখানে না যাওয়ার জন্য, ফ্রান্সে না যাওয়ার জন্য। কিন্তু এরপরেও তোমার মা গিয়েছে। কিন্তু যাতে কী হলো ওইখানে উনি মারা গেল।" ও আমাকে বলে, "আমার মা মারা যাওয়ার পিছনে আমার বাবার কিন্তু কোনো হাত নাই। আমি নিজের চোখে দেখে আসছি।" আমি তখন বললাম, "হ্যাঁ তুমি দেখে আসছো ঠিক আছে, সবই ঠিক আছে। তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি কি রাখবা? জীবনে আর তোমার কাছে কিছুই চাই না।" ও তখন বলে, "কি? তুমি আমাকে বলো।" আমি বলি, আমি তো জানি তুমি মারা যাবা, ব্রেন টিউমার, এবং সেটা তুমি কোনোভাবেই ট্রিটমেন্ট করাইতে পারতেছো না। আর মানে তোমার অবস্থাটাও খুব খারাপ শেষের দিকে। তো মানে
আমার কাছে মনে হয় কি যে আমি তো এই জীবনে তোমার সাথে প্রমিস করেছিলাম যে তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। তুলি আমি যদি তোমার কাছে রিকোয়েস্ট করি, মানে সর্বশেষবারের মতো যদি আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি যদি আমার কথাটা রাজি হও, আমি মরেও না শান্তি পাবো। তুমি অন্তত কিছুটা দিনের জন্য হলেও যা কটা দিন বেঁচে থাকো এই দুনিয়াতে, যা কিছুদিন বেঁচে থাকো, অন্তত ওই কিছুদিনের জন্য হলেও তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। এটা বলে খুব কান্না করি। কান্না করার পরে ও তখন আমাকে বলতেছে, তুমি তো জানো যে আমার ব্রেন টিউমার, আমি মারা যাব। এটা জানার পরেও তুমি কেন আমাকে এটা বলতেছো? আমি তখন বললাম যে দেখো, আমি আমি জানি না, বাট আমি আমি এটুকু জানি যে আমি অন্তত জীবনে একটা দিন হলেও তোমার সাথে সংসার করতে চাই। একটা দিন হলেও আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার দুইটা পায়ে ধরি। তুমি আমার জীবনটা, আমি আমি এই জীবনে আর কোনো কিছু চাই না আল্লাহর কাছে, শুধু তোমাকে নিয়ে অন্তত অন্তত একটা ঘরের নিচে একদিনের জন্য হলেও সংসার করে যেতে চাই। ও আমাকে বলে, তুমি জানো একটা কথা? আমি বললাম কি? ও আমাকে বলে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অলরেডি ছেড়ে দিছে। আমি আজকে তোমাকে বলি, আমার হাজব্যান্ড কিন্তু আমার ব্রেন টিউমার শোনার ১ মাস পরে উনি কিন্তু বিয়ে করছে। উনি কিন্তু বিয়ে করছে। আমার কাছ থেকে পারমিশন এনে, আমার কাছ থেকে পারমিশন ছাড়াই কিন্তু উনি বিয়ে করে ফেলছে। আমি আর ওনার বউ নাই। আমি তখন বলি, তুলি তাহলে তুমি ওনাকে ডিভোর্স করো। প্লিজ তোমার ২ টা পায়ে ধরি। অন্তত একটা দিনের জন্য হলেও তুমি আমার সাথে সংসার করো। আমাকে বলে, আমি তো মারাই যাবো কিছুদিন পর। আমাকে নিয়ে তুমি সংসার করে কি করবা? তোমার জীবনটাকে তুমি কেন নষ্ট করতেছো? তুমি আমার মতো দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো সুন্দর দেখে, তাহলেই তো তোমার জীবনটা কেটে গেল। আমি বললাম যে না, আমি এই জীবনে তোমাকে একটা বারের জন্য হলেও বিয়ে করতে চাই। খুব কান্নাকাটি করার পরে ও তখন আমার প্রস্তাবে রাজি হয়। সেদিনে আমি, ও আর আমার বোনের চোখের পানি মনে হয়, মানে এত পরিমাণে আমরা ৩ জনে কান্না করি। আমার বন্ধু ওনাকে হেল্প করে। ও তখন লিখিতভাবে ওর হাসব্যান্ডকে ছেড়ে দেয়। মানে ছেড়ে দেয়। ও নিজে হচ্ছে ডিভোর্স করে দেয় ওর হাসব্যান্ডকে। তো ওর হাসব্যান্ড তো আর কোনো প্রতিবাদ করে না। কারণ ওর হাসব্যান্ডই এটাই চায় যে ওর হাসব্যান্ডকেও ডিভোর্স করে দেক। তো ডিভোর্স করে দেওয়ার পরে আমার বোনের ওই শ্বশুরবাড়িতে তুলির সাথে আমার বিয়ে হয়। হুজুরের মাধ্যমে, কোনো কাবিন হয় না। কোনো কাবিন ছাড়া শুধু হুজুরের মাধ্যমে কলমা পড়ে আমি বিয়ে করি। কারণ তুলি কোনো কাবিন করতে চায় না। কারণ তুলি তো জানে ও মারা যাবে। ও কোনো কাবিনে আমাকে বাঁধতে চায় না। ও জাস্ট আমাকে মৌখিকভাবে বিয়ে করে, এবং বিয়ে করার পরে আমরা তখন ওখানে সংসার করি। এই ব্যাপারগুলো আমার বাবা-মা জানতে পারে। বাবা-মা জানতে পারার পরে বাবা-মা তখন খুব রাগ করে, অতিরিক্ত রাগ করে। আমি তখন তুলিকে নিয়ে হচ্ছে মাজারে যাই। মানে ওই যে সিলেটে মাজারে যাই, বিভিন্ন মাজারে যাই, মন্দিরে যাই, সরি মসজিদে যাই, ওর জন্য দোয়া করি আল্লাহর কাছে। নামাজ পড়ে দোয়া করি, বিভিন্ন মিলাদে, মাহফিল দেই যাতে ও ভালো হয়, ও যাতে সুস্থ। এরকম করতে, করতে একটা ব্রেইন টিউমারের রোগী কিন্তু অতদিন বেঁচে থাকে না। তুলি যতদিন বেঁচে ছিল, মানে অনেক দিন পর্যন্ত ও মোটামুটি ভালো ছিল। ও খুব ভালো ছিল। ভালো থাকার পরে ওর এই চিকিৎসাটা করার জন্য, মানে ওর যে ব্রেনে যে প্রবলেমটা আছে, এই চিকিৎসা করার জন্য আমি তখন কি করি, রাঙামাটিতে একটা কবিরাজের সন্ধান পাই। ওটা নাকি মানে খুব আধ্যাত্মিক টাইপের একজন কবিরাজ। উনি খুবই আধ্যাত্মিক টাইপের একজন কবিরাজ। উনি ট্রিটমেন্ট করতে পারে। মানে যত ধরনের রোগ হোক, উনি মানে জিন দিয়ে নাকি রোগ মানে নিরাময় করতে পারে। এটা আমি একটা লোকের মাধ্যমে জানতে পারি। ওইখান থেকে পর্যন্ত আমি ওইখানে গিয়ে তুলির জন্য হচ্ছে উনি পানি দেয় আরকি, পানি পড়ে দেয়। এটা মানে ওই পানি পড়া দিতে হয়। মানে সকাল বিকাল ৩ টাইম, যেখানে ইয়েটা মানে ওই মাথার মধ্যে এভাবে ছিটে দিতে হয় এবং পানি পান করাইতে হয়, তাহলে ভালো হয়। অল্প কিছু টাকার জন্য তো রাঙামাটি থেকে ওর জন্য এটা আনি। তো আমাকে বিয়ে করার পর কিন্তু তুলি অনেকটা মানে বেটার হয়ে গেছে। আগে যেরকম অনেক উইক ছিল, দুর্বল ছিল, ওরকম না। এখন কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। এইভাবে সময়গুলো কাটতেছে। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ ও অনেকটা বেটার থাকে। কাটতে, কাটতে একদিন আমি কিন্তু তখন হচ্ছে আমার বোনের বাড়ির পাশেই একটা বাসা ভাড়া করে থাকতাম। ওইখানে এটা ক্যান্টনমেন্টের একটা জায়গা ছিল। ক্যান্টনমেন্টে একটা জায়গা ছিল, ওইখানে থাকতাম। বাড়িতে আনি নাই, কারণ বাবা-মা দুজনেই আমার উপরে রাগান্বিত। আমার বড় বোনও আমার উপর রাগান্বিত। শুধু ছোট বোন আমার এই ব্যাপারটা জানে। তো আমি ওই ক্যান্টনমেন্টের পাশে ভাড়া থাকতাম। সন্ধ্যার সময় মাগরিবের মানে মনে হয় কিছুক্ষণ পরে আমি তখন গ্যারেজ থেকে যাচ্ছিলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে আমি দেখতেছি যে আমাদের বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা, সবাই দৌড়াইতেছে। আমি তখন মনে করছি তুলির মনে হয় মানে রগ ছিঁড়ে গেছে। মানে আমি তো জানি ব্রেন টিউমারটা ফুটে যাবে এবং ফুটে গেলেও মারা যাবে। আমি তখন বললাম যে মনে হয় ব্রেন টিউমারটা ওর ফুটে গেছে। এটা মনে করি। এটা মনে করার পর আমি তখন দৌড়িয়ে বাইরের দিকে যাই, দেখি ও শুয়ে আছে। তখন সবাই বলি, "কি হইছে?" পরে বলে যে ওরে সাপে কামড়াইছে। আমি বলি, "কি? সাপে কামড়াইছে?" পরে বলে সাপে কামড়াইছে। আমি তখন দৌড়াদৌড়ি করে হচ্ছে হসপিটালে নিয়ে যাই। আমাদের পাশে হচ্ছে ক্লিনিক ছিল, ওইখানে নিয়ে যাই। বাট ওইখানে নিয়ে যাওয়ার পরে যিনি চিকিৎসারত ডাক্তার ছিল, উনি বলে যে ও নাকি মারা গেছে। তুলি তো মারা যাবার কথা ছিল টিউমারটা ফেটে, কিন্তু সাপে কামড় দিয়ে তুলিকে মারবে, এটা তো আমি মেনে নিতে পারি না। মানে আমি আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে তুলি তো যেকোনো সময় মারা যাবে। আমি তো জানিও মারা যাবে।
তো বাঁচবে না, ও তো আগ থেকেই মারা যাবে এটাই জানতাম। কিন্তু এভাবে কেন মারা যাবে? ওর তো মারা যাবার এভাবেই তো মারা যাবে, আমি তো চিন্তাই করতে পারি নাই। পরে খুব কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে আমি তখন করি কি, ওকে আমার এই যেখানে আমি ওকে মাটি দেই, আমাদের এই এলাকাতে হচ্ছে ওকে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করি। মানে সবকিছু মোটামুটি ঠিকঠাক করে মাটি দিয়ে দিব। মানে সবাই আসে এতে। তুলির বাবার সাথে কিন্তু এই পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই। তুলির বাবার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। এলাকার মানুষ মাটি-টাটি দিবে এবং তুলিকে আমি মাটিও দিয়ে দিই। যেদিন মাটি দিই এর পরের দিন সকালবেলা আনুমানিক ঘড়ির সময় প্রায় ১০টার দিকে আমি বলেছিলাম যে রাঙামাটি থেকে আমি একটা কবিরাজের কাছ থেকে তুলির জন্য পানি পড়া আনছিলাম। ওই কবিরাজের কাছে কিন্তু আমি তুলির ফোন নাম্বারটা দিয়ে আসছিলাম। ওই কবিরাজটা আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে, "এমন ঘটনা, আপনার ওয়াইফের ব্রেইনের কী অবস্থা? মাথার কী অবস্থা? আপনি তো আমাদের সাথে আর কোনো যোগাযোগ করলেন না।" আমি তখন বললাম, "ভাইরে, আমার বউ ব্রেইন টিউমারে মারা যায় নাই। আমার বউ মারা গেছে সাপের কামড় খাইয়া।" তখন বলে, "সাপের কামড় খেয়ে মারা গেছে?" আমি বললাম যে, "হ্যাঁ, সাপের কামড় খাইয়া।" ও বলে যে, "আপনার বউ যখন মারা গেছে তখন তার চোখগুলো কি একটু লাল বর্ণ ছিল, ওরকম করে বলতেছে। তো হ্যাঁ, ওর মুখে যেহেতু বিষ আসছে তো চোখে তো একটু লাল বর্ণ হবে।" আমি তখন বললাম যে, "হ্যাঁ, চোখগুলো একটু লাল বর্ণ ছিল।" পরে আমাকে বলতেছে, "আমাকে কবরটা একটু দেখাইতে পারবেন?" কবিরাজটা আমাকে বলে। আমি তখন বলি, "পারবো না কেন? আমাদের এলাকাতেই মাটি দিছি, আপনাকে কবর দেখাতে পারবো না কেন?" উনি বলে, "আমি কবরটা দেখতে আসবো।" মানে হঠাৎ করে বলতেছে। আমি তখন বললাম যে, "তো ঠিক আছে, আপনি আসেন, আসলে কী হবে?" এবং যেদিন উনি আমার সাথে কথা বলে ওইদিন বিকালবেলা উনি রাঙামাটি থেকে চলে আসে কুমিল্লাতে এই কবর দেখার জন্য। উনি কবরে মাটি নেয়। কবরে মাটি নিয়ে উনি একটা বোতলের মধ্যে ঢুকায়। বোতলটার ভিতরে আরও কিছু গাছের ছাল, বাকল এটা সেটা থাকে। ওটার মধ্যে ঢুকে এরকম করে নাড়াচাড়া করে উনি তখন আবার মানে মাটিটাকে বের করে, মাটিটা একদম ফ্রেশ থাকে। এরপরে উনি আরেক মুঠ মাটি নেয়। আরেক মুঠ মাটি নেওয়ার পরে উনার কাছে একটা জালি টাইপের একটা থাকে। ওইটার মধ্যে আগুন ধরে না আরকি। মানে আগুন ধরে না, খুব জালি টাইপের। ওটাতে মানে লাইক উনি তখন ওই কাঁচা মাটিটাকে, মানে ভিজা মাটি আরকি, ভিজা মাটিটাকে ওটার মধ্যে নেয়, জালির মধ্যে নেয়। জালির মধ্যে নিয়ে আগুন ধরায় ওই জালির ভিতরে উনি এটাকে ধরে, আগুনটাকে ধরে। তো পুরো কিন্তু একদম শক্ত হয়ে যায়। মানে জালিটা একদম শক্ত হয়ে যায়। কিন্তু ওই যে মাটির ভিতরে যে পানিটা ছিল না, মানে মাটিটা কিন্তু একদম ভিজা ছিল। যে মাটি দেওয়ার পরে আপনারা খুব খেয়াল করে দেখবেন, কবর যখন দেওয়া হয়, কবর দেওয়ার পর কবরের মাটি কিন্তু মোটামুটি ভিজা থাকে অনেকটা। কারণ ওই উপরে পানি দেওয়া হয়, তারপরে তুষ দেওয়া হয়, এটা সেটা দেওয়া হয় এইজন্য। পরে সে আমাকে বলতেছে যে আরেকটা মাটি নিল, মানে কবরের মাটি না, অন্য একটা মাটি নিল। ওই মাটিটাও ভিজাইলো। ভিজিয়া ওই মাটিটা যখন এটার ভিতরে ঢুকে আগুনের উপরে দিল, তখন ওই মাটিটা একেবারে শক্ত হয়ে গেছে। শক্ত একদম, মানে টেনিস বলের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কিন্তু ওর কবরের যে মাটিটা, ওই মাটিটা যখন ভিতরে নেওয়া হয় তখন এটা কাঁচাই থাকে, এটা মানে শুকায় না। এবং মাটির মধ্যে যে পানিগুলো ছিল, পানিগুলো পর্যন্ত টানে না। উনি তখন আমাকে বলতেছে, "ইয়াকুব সাহেব, আপনার বউ বেঁচে আছে।" আমি বললাম, "কি? আমার বউ বেঁচে আছে?" উনি বলে, "আপনার বউ বেঁচে আছে, আমি আপনার বউরে বাঁচাইতে পারবো। তবে আপনাকে একটা কাজ করতে হবে।" আমি বললাম যে, "কি কাজ করতে হবে?" উনি বলে, "আপনার বউ লাশ উঠাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ," আমাকে এগুলো গোপনে বলতেছে ডাইকা, যে, "গ্রামের মানুষ তো লাশ উঠাইতে দিবে না। আপনি যদি আপনার বউর লাশটা উঠাইয়া আপনি আমার এখানে নিয়ে আসতে পারেন, আমার ওইখানে আমি বউর লাশটাকে চিকিৎসা করে আমি ওরে ভালো করাইতে পারবো। ও এখনো বেঁচে আছে।" আমি বললাম যে, "কি বলেন? কবরের মাটি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ও বেঁচে থাকে কেমন করে?" উনি বলে, "ও বেঁচে আছে।" আমাকে এটা বলে। বলার পরে যেহেতু আমি ওকে অনেক ভালোবাসি, আমি তো যেকোনো কিছুর বিনিময়ে ওকে চাই। পরে কবিরাজ যখন এটা বলে আমাকে ফোন নাম্বার দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি, কি করা যায়? কথা তো সত্য। এটা সত্য হতেও পারে। পরে কি করি, আমি আমাদের এলাকার আরেকজন লোক আছে, উনারে কিছু টাকা পয়সা দিই। টাকা পয়সা দিয়া আমি ওনারা রাজি করে, যাই হোক, ও তো মরেই গেছে, তাই না? এটা কিন্তু ও যেদিন মরে গেছে তার পরের দিনের বিকেলবেলা, মানে যেদিন মারা গেছে ওই এক রাত চলে গেছে, একদিন চলে গেছে, এরপরের দিন আমি ওই কবিরাজকে, মানে ওইদিন রাত্রে আমি কবিরাজকে ফোন দিলাম যে, "এমন ঘটনা, আমি তো লাশ মনে হয় নষ্ট হয়ে গেছে, নাকি আমি কি উঠাবো কিনা?" উনি বলে, "আপনি লাশ উঠান, যদি আপনি লাশ উঠাইতে বলেন তাহলে আমি লোক পাঠাবো।" এটা বলে। আমি বলি, "তাহলে আপনি লোক পাঠান।" ওইদিন উনি লোক পাঠায়। আমি এরই মাঝে লাশটা কিন্তু অনেকটা ফুলে যায়, মানে পেট অনেক ফুলে যায়। আমি তখন লাশটাকে ওখান থেকে উঠে ওই আমাদের আরেকজন লোকের সহযোগিতায় লাশটা উঠে আমি তখন আমাদের এলাকাতে আরেকটা, মানে লাশবাহী অ্যাম্বুলেন্স ছিল, ওরাও আমি টাকা দিয়ে ঠিক করি। ওদের দুজনকে আমি আগে থেকেই কন্ট্রাক্ট করে টাকা দিই, যাতে কাউকে না বলে, এলাকার কাউকে না বলে। লাশটা উঠে আমি তখন আবার পুনরায় এটার মধ্যে মাটি দিয়ে রাখি। এতে লাশটা কবরে ছিল ১ দিন ১ রাত, এবং এর পরের দিনেরও, মানে এক রাত ছিল, ১ দিন ছিল, এরপরের রাতেরও মোটামুটি অর্ধেক সময় ছিল। তো ও লাশ অনেক ফুলে যায়, কিন্তু অনেকটা ফুলে যায়, পেটও ফুলে যায়, মানে খুব খারাপ অবস্থা। এই লাশটাকে নিয়ে আমি যখন কুমিল্লার কাছাকাছি পৌঁছাই, ওনার যে লোকটাকে পাঠানোর কথা ছিল, ওই কবিরাজ তখন ওনার লোকটাকে পাঠায়। ওই লোকটা তখন ওনার ভিতরে থাকে, তখন একটা বক্সের মতো, মানে লাইক কাঠে মোড়ানো কিছু একটার ভিতরে তখন পানি টাইপের কিছু থাকে। উনি ওই পানিটা কি করে ওর মধ্যে ছিটিয়ে দেয়।
মানে ওর ডেড বডি মানে লাশের মধ্যে চিটা দেওয়ার পর উনি তখন বন্ধ করে বলে যে লাশ নিয়ে চলেন। এই লাশটাকে তখন প্রায় অর্ধ গলা লাশটাকে আমরা তখন ওইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে রাঙামাটিতে নিয়ে যাই ওই কবিরাজ করে কেউ লাশটাকে নামায়। নামানোর পরে একটা কাঠের বাক্সার মতো তৈরি করে ওইখানে ওকে রাখার পরে পানির যেই হয় মানে এমনভাবে কি জানি ওর উপরে দিয়ে দেয়, মানে আমি বলে বুঝাতে পারবো না, মানে একদম মতো করে মানে পানি টাইপের একদম দিয়ে দেয়। ওইটার পরে ওর লাশ থেকে আর কোনো গন্ধ বেরোয় না, বা একদম লাশটা যেমন ছিল লাশটা এমনই আছে, এটা নষ্ট হয় না। নষ্ট না হওয়ার পরে ওর হাতে পায়ে মানে ওর হাতে পায়ে উনি কী করে তাবিজ বাঁধে, এরকম করে তাবিজ বাঁধে, বাড়িটা বাক্সাটা আবার উপর থেকে লাগাই দিয়ে মন্ত্রতন্ত্র পরে অনেক কিছু করে ওইখানে লাশটা নিয়ে প্রায় 2 দিনের মতোই লাশ নিয়ে উনি থাকে। 2 দিনের মতো লাশ নিয়ে থাইকা উনি আমাকে বলতেছে ও এখনো বেঁচে আছে। মানে আমি তো জানি এগুলো কোনোদিনও সম্ভব না, কারণ তো ওর এটা মানুষ এতদিন না খেয়ে থাকে কী করে। উনি আমাকে বলে ওর ভিতরে রূহ আছে, রূহ এখনো জীবিত আছে। তো গ্রামের একটা কথা আছে যে মাল হারায় যার ইমান হারায় তার। আমার ভিতরে তখন মনে হয়েছে কবিরাজ হয়তো ওকে বাঁচাইতে পারবে, ওইরকম করে কবিরাজ কী করে ওকে বাক্সার ভিতরে থেকে অনেকভাবে চেষ্টা করে লাস্ট পর্যন্ত কবিরাজ আমাকে বলে যে ঠিক আছে ওরে আমি বাঁচাইতে পারবো, আপনি আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বললাম যে আপনি যত লক্ষ টাকা বলেন, যত কোটি টাকা বলেন, আমি আপনাকে দিব, আপনি বলেন কত টাকা লাগবে। উনি সেই সময় আমাকে বলতেছে যে ওনাকে 4 লক্ষ টাকা দিলে উনি ওকে বাঁচাই দিতে পারবে, এবং উনি ইন্ডিয়া থেকে একটা কবিরাজ আনবে। ওই কবিরাজটাকে বলতে হবে যে সে মুসলমান, সে হিন্দু, মানে মুসলমান হলে উনি কাজ করে না। ওই কবিরাজটা মুসলমান হলে কাজ করবে না, এবং হিন্দু হলে কাজ করবে, মুসলমান হলে করবে না। এটা কি করে ওই কবিরাজটাকে ইন্ডিয়ান কবিরাজ থেকে উনি আনবে। 4 লাখ টাকা বলে। আমি তখন বাড়িতে এসে, আমাদের বাড়ির পাশে জায়গা ছিল, আমার বাপ মায়ের একরকম আমি কি করব বলি বুঝাতে পারবো না। আমি ওই দিনে 4 লক্ষ টাকা আমাদের জায়গাটা বিক্রি করে ওই টাকা নিয়ে আমি 2 দিনের মাথায় আবারও পুনরায় ওই রাঙামাটিতে যাই। রাঙামাটিতে যাওয়ার পরে এরই মাঝে কবিরাজ কী করে ওই ইন্ডিয়া থেকে ওই কবিরাজটাকে আনার ব্যবস্থা করে। উনি হিন্দু ছিল, ওনাকে আনার ব্যবস্থা করে, এবং ওনাকে বলা হয়েছে মেয়েটা হিন্দু, আপনারা ট্রিটমেন্ট করেন। ওনারা ট্রিটমেন্ট করেন পরে, আর ওর লাস্টে এখান থেকে নিয়ে গেছে। এটা কিন্তু আমরা 3 জন ছাড়া আমাদের এলাকার কেউ জানি না, পরে ওই কবিরাজ আমাকে বলতেছে আপনি 1 রাত ওর সাথে এক ঘরে থাকতে হবে, মানে স্বামী স্ত্রী যেভাবে থাকে এভাবে থাকতে হবে। ওর লাস্ট আমরা এক পাশে রাখবো, আপনি আরেক পাশে ঘুমাইতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার বউকে আমরা বাঁচাইতে পারবো। তো আমার ভিতরে কিন্তু তখন কোনো ভয় নাই, মানে আমার ভিতরে ও কিন্তু পুরো বাক্সার মধ্যে বন্দি করা, মানে কাঠের যে বিদেশ থেকে যেই কফিনগুলো আসে না, একদম কফিনের ভিতরে ঢুকাই ফেলছে। কিন্তু কফিনের ভিতরে ঢুকে কফিনের মুখটা খুলে ওষুধে আবার মুখ বন্ধ করে দেয়, মানে বিদেশে লাশ যেভাবে রাখে সেম ভাবে। এই কাজগুলো কিন্তু বাংলাদেশি যে কবিরাজ আছে উনি কিন্তু এগুলো করতেছে। এরপরে কি হলো, আমাকে যখন বলে, আমি তখন বললাম যে ঠিক আছে আমি তাইলে এটা করবো। আমাকে একটা ঘরে রাখা হয়, এবং সেম ঘরে আমি একটা খাটের উপরে ওর ওই যে খাটিয়াটা আছে, মানে আমি এক পাশে ঘুমাই বলতে শুয়ে থাকি আর কি, পাশে হচ্ছে ওর এটা রাখে, একদম স্বামী স্ত্রীর মতো আমি শুয়ে থাকি। অনেকের কাছে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম মনে হতে পারে না, আল্লাহকে সাক্ষী করে বলে আমার মনে বিন্দু পরিমাণের ভয় ছিল না, মানে 1 তিল পরিমাণের ভয় নাই যে আমি একটা মৃত লাশকে সাথে নিয়ে শুয়ে আছি। আমি ওকে সাথে নিয়ে আমি শুয়ে আছি। শুয়ে থাকার পরে রাত হয়ে গেল, রাত কাটলো, সকাল হওয়ার পরে ওরা ওখান থেকে বের করে আনছে। এরই মাঝে রাতের মধ্যে কিন্তু আমার মোবাইলে প্রচুর কল আসে, আমি তো মোবাইল কিছু আমার সাথে রাখি নাই। সকালবেলা মোবাইল হাতে নেওয়ার পরে জানতে পারে আমার মা বলতেছে যে আমার অবস্থা নাকি খারাপ, আমার বাবার অবস্থা খারাপ, মানে ওই জায়গাটাকে বিক্রি করছি, বাবার সাথে আমি একটু ধস্তাধস্তি করছি, বাবার সাথে আমার একটু মোটামুটি মারামারি মতো হয়েছে, হাতাহাতি হয়েছে। তো বাবার অবস্থা খারাপ, বাবাকে হসপিটালে নিয়ে গেছে। তো আমি কবিরাজকে বললাম যে আমার বাবা হসপিটালে মনে হয় হার্ট অ্যাটাক করছে, এটা বলি। কবিরাজ আমাকে বলে যে এটা চিকিৎসা করতে 3-4 দিন সময় লাগবে, আপনি আপনার বাবার কাছে যান, 3-4 দিন পরে আপনার বউকে জীবিত পাবেন। তো আমি চিন্তা করতেছি 3-4 দিন পরে জীবিত কীভাবে পাবো। আমি কিন্তু সবই বুঝি না যে তা না, বুঝতেছি কিন্তু মনকে বুঝাইতে পারতেছি না, নিজের মনটাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। ওই রাঙামাটির কবিরাজের কাছে, হিন্দু কবিরাজটার কাছে আমি ওকে দিয়া, আমি তখন মানে ডেড বডিটা দিয়ে আমি তখন কুমিল্লাতে আসার পরে আমার বাবার অবস্থা এখানে খুব নাজেহালের অবস্থা, মানে বাবা হার্ট অ্যাটাক করছে। এই হাসপাতাল থেকে 2-3টা হাসপাতাল বাবাকে নিয়ে, এবং এই থেকে বাবাকে আমরা ঢাকাতে নিয়ে যাই, কুমিল্লা থেকে ঢাকাতে নিয়ে যাই। এবং ঢাকাতে নিয়ে যাওয়ার যেদিন নিয়ে যায় সেদিন রাত 3:30 বাজে ঢাকার ওই হসপিটালে আমার বাবা ইন্তেকাল করে। বাবা ইন্তেকাল করে 3:30টার দিকে বাবা মারা যায়। ভোর 5টার দিকে আমরা তখন বাবার লাশ নিয়ে আমি আসতেছি, এই হচ্ছে কুমিল্লাতে আসতেছি। কুমিল্লাতে আসার পথেই ওই রাঙামাটির কবিরাজ আমার নাম্বারে কল দেয়। আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে আপনি একটু ইমিডিয়েটলি হচ্ছে আসেন, এই কি বলে আসেন, এই কি বলে রাঙামাটিতে আসেন, আমাকে এটা বলে। আমি তখন কবিরাজকে বলি যে আমার বাবা তো মারা গেছে, গত কয়েক ঘন্টা আগে আমার বাবা মারা গেছে, আমি বাবার লাশ নিয়ে হচ্ছে কুমিল্লাতে যাচ্ছি।
বাবার দাফন-কাফন কমপ্লিট করে তারপর আমি আবার আসবো, এটা আমি বলি। তো উনি বলে, "না, আপনাকে এখনই আসা লাগবে।" আমি বলি যে, "দেখেন, আমার বাবার লাশ রেখে তো আমি যেতে পারি না।" মানে তখন আর টেনশন নিতে পারতেছিলাম না আরকি। একে তো এদিকে টেনশন, আবার ওইদিকে টেনশন নিতে না পেরে আমি তখন লাইন থেকে মোবাইলটা বন্ধ করে দেই। মানে রাগ করে মোবাইলটা বন্ধ করে দেই। বন্ধ করে দিয়ে আমি তখন বাবার লাশ মাটি দেই। বাবার লাশ মাটি দিয়ে ঐদিন বিকাল ৩:৩০ বাজে। ৩:৩০ বাজে আমি তখন রওনা দেই। মানে আমি অজ্ঞানের মতো থাকি। যেহেতু বাবা মারা গেছে, আমি নিজে অনেক স্ট্রেট হয়ে যাই। ৩:৩০টার দিকে আমি তখন করি কি, আমি ওই কবিরাজের কাছে, মানে ওই কবিরাজের কাছে রাঙামাটিতে যাই। তো রাঙামাটিতে যাওয়ার পরে কবিরাজ, মানে যে হিন্দু কবিরাজটা আছে উনি নাই, মুসলমান কবিরাজটা, মানে ওই যিনি ছিল উনি কিন্তু মুসলমান ছিল, উনি আছে। উনি থাকার পরে আমি আমার মানে বউয়ের কফিনও দেখতে পাচ্ছি না, আমার বউয়ের কেউ দেখতে পাচ্ছি না। মানে ওরা কিভাবে কাজ করে আমি এটা প্র্যাকটিক্যালি না গেলে কাউকে বুঝাইতে পারবো না। ওদের ওখানে একটা লাইক গর্তের মতো একটা জায়গা আছে পাহাড়ের গুহার ভিতরে। ওরা এই ধরনের সবচেয়ে ডেঞ্জারাস যে প্যারানর্মাল কাজগুলো হয়, সাপের হোক বা ভূতের হোক, ওরা ওইখানে এই কাজগুলো করে। ওরা মৃত এরকম অনেক মানুষ, মানে সাপে কামড় দিছে, তারপরে জিনে মেরে ফেলছে, ওগুলোকে নিয়ে ওরা জীবিত করতে পারে। আমি কখনো দেখি নাই, কিন্তু অনেক লোকের মুখে ওই এলাকায় শুনছি যে তারা এগুলো করে। ওইখানে যাওয়ার পর আমি আমার বউর কফিন দেখতে পাচ্ছি না। না দেখতে পাওয়ার পর ওই এলাকার একটা মহিলাকে আমি জিজ্ঞেস করেন যে, "আমার বউর কফিন কি করছে? আমার বউর কফিন কই?" এটা জিজ্ঞেস করি। কফিন কই জিজ্ঞেস করার পর ওই মহিলাটা আমাকে বলতেছে যে, "আপনার বউকে তো আজকে দুপুরবেলা তাকে সৎকার করা হইছে।" আমি তখন বললাম যে, "সৎকার মানি?" পরে বলে যে, "হ্যাঁ, সৎকার করা হইছে। ওনাকে মানে মানে পোড়ানো হইছে।" আমি বলি, "কেন পোড়ানো হবে? ওকে পোড়ানো হবে কেন? ও তো মুসলমান ছিল, ওকে পোড়ানো হবে কেন?" বলে যে, "না, কবিরাজ বলছে ও নাকি হিন্দু, ওরে তো পোড়ায় দিছে, ওর নামও নাকি তুলি।" আমি বললাম, "তো তুলি তো, ও তো মুসলমান ছিল, ওর নাম তুলি হলে কি হয়েছে? ওর মা-বাপের নাম রাখছে তুলি, কিন্তু ও তো হিন্দু না।" পরে বলে, "আমি তো জানি না বাবু, ওর লাশ সৎকার করা হয়েছে অমুক জায়গায়, ওকে মানে মাটিতে পুঁতে রাখা হয়েছে হাড়গুলোকে।" এরকম আমাকে বলে। আমি তখন ওইখানে যাই, খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার পরে হিন্দু কবিরাজের কাছে যাই। হিন্দু কবিরাজটা থাকে মানে নিজের, মানে তখনকার যে অবস্থাটা, আমি তখন বললাম যে, "আপনি যে আমার বউয়ের লাশটাকে পুড়িয়ে দিলেন, আপনি কি একটাবারের জন্য জিজ্ঞেস করেছেন যে ও কি হিন্দু না মুসলমান?" পরে আমাকে বলে, "আপনি তো বললেন যে আপনার বউ হিন্দু, আপনার বউর নাম তুলি। তাইলে সে কিভাবে?" আমি তো আমি বললাম যে, "তাইলে ওকে পুড়িয়ে দিলেন, আপনারা তো বললেন যে ও বাঁচবে, ও জীবিত আছে।" পরে বলে, "আপনি অনেক লেট করে ফেলছেন কবর থেকে উঠাইতে। আমরা চেষ্টা করছি, আমরা সাপটাকে জোগাড় করতে পারিনি। যদি সাপটাকে আমরা আনতে পারতাম তাহলে ওকে বাঁচাই যাবে, আমরা সাপটাকে আনতে পারিনি।" তো আমি বলি, "সাপটাকে আনতে পারেন, আপনারা আমাকে বলা, আপনাকে ফোন করা হয়েছিল আপনার বউয়ের ডেড বডি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি এত আসেন নাই, আপনি ফোন বন্ধ করে দিয়েছেন, এই জন্য আমরা বাধ্য হয়ে লাশটাকে পুড়ে ফেলছি।" আমি তখন বললাম যে, "আরে আপনারা যে লাশ পুড়তেছেন সে তো আমার বউ। এটা পোড়ার আগে উনি আমাকে একটা কথাই বলে যে, আপনি আমাকে বললেন যে আপনার বউ হিন্দু, এবং আপনি বললেন যে আপনার কাছে হচ্ছে আপনি মোবাইল বন্ধ করে দিয়েছেন, তাহলে সেখানে আমরা লাশটাকে রাখতে পারতেছি না, কারণ এটা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছিল, আর ওই এলাকাতে এটা রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা বাধ্য হয়ে লাশটাকে পুড়ে ফেলছি, সে তো মারাই গেছে।" আমি তখন বললাম যে, "এটা কেমন কথা আপনি বলতেছেন?" তখন ওনার সাথে আমার অনেক ধস্তাধস্তি হয়, মানে হাতাহাতির পর্যায়ে। তখন ওখানকার আরও কিছু লোক আমাকে ধরে, ওদের ওই ভণ্ড জায়গাটার মধ্যে আমাকে ধরে ওখান থেকে আমাকে ছুটে আনে। আনার পরে আমি জানতে পারি যে ওই এলাকাতে, ওই জায়গায় নাকি হাজার হাজার মানুষকে এভাবে নিরাশ করা হয়েছে। মৃত কবর থেকে লাশ উঠে এনে, এবং উঠে নিয়ে তারা এই ধরনের ব্যবসা করে। এই ধরনের লাশ নিয়ে ৭ লাখ ৮ লাখ টাকা নিয়ে যা লাশ বাঁচাইতে পারবে এটা সেটা বলে, কিন্তু কোনো লাশকে তারা বাঁচাইতে পারে না। আমি এটার জন্য রাঙামাটিতে বিভিন্ন জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি এটা সম্বন্ধে কমপ্লেন করার জন্য, কিন্তু পরিশেষে জানতে পারি এটার জন্য চাকমা উপজাতি কিছু মানুষ এমনভাবে তাদের ওটাকে পাহারা দিয়ে রাখে, পুলিশ, র‍্যাব শুরু করে যতই মানুষ ওখানে যায় তাদের কোনো ক্ষতি করতে পারে না। আমি অনেকগুলো টিভি মিডিয়াতে এটার জন্য গেছিলাম, বাট আমার কথা কেউ বিশ্বাস করে নাই, আমার কথা কেউ শোনেও নাই। আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আজকে প্রায় ৪ বৎসরের মতো এক কঠিন মানবতার জীবনযাপন করছি। আমার কেউ নাই। আমি যাকে বিয়ে করলাম সে তো, আমি যদি তাকে মাটি দিতাম, আমি তো সুন্দর মতো তাকে মাটি দিছি, কিন্তু তাকে উঠাই নিয়ে হিন্দু সম্প্রদায়ের মতো তাকে পুড়ে ফেলা হয়েছে। এটা কোনো